তোমার সাথে যেতে চাই। কিন্তু আমার সাথে থাকলে তোমার রিস্ক আছে, তুমিও মরতে পারো। তবু আমি তোমার সাথেই যেতে চাই। কিন্তু নিয়ে যা ফাহিকে, তোর কাছেই রাখ, কারণ মেয়েটা এখন এতিম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে নাও। ফাহি দৌড়ে চলে যায় রেডি হতে। ওরা কিছু সময় পর গ্রাম থেকে শহরে চলে আসে। নিলয় তার অফিসে যাচ্ছিল। হঠাৎই একটা মেয়ে সুইসাইড করার জন্য গাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ির ড্রাইভার কষে ব্রেক করে। নিলয় বলে, অর্ক, দেখো তো কি হয়েছে। আচ্ছা স্যার, যাচ্ছি। অর্ক, শুভ্র, রিফাত নামে গাড়ির থেকে তিনজন অফিসার এসে মেয়েটার কাছে দাঁড়ালো। মেয়েটা মাটিতে পড়ে আছে, গায়ে জামা ছেঁড়া। অর্ক তার গা থেকে কোটটা খুলে মেয়েটার উপরে দিয়ে দেয়। মেয়েটার মুখে রক্ত লেগে আছে। অর্ক বলে, কে আপনি? এভাবে গাড়ির সামনে আসলে যে? মরতে চান নাকি? আমাকে মেরে ফেলুন, গাড়ি থামালেন কেন? আমাকে মরতে দিন। পাগল নাকি আপনি? চেহারা দেখে তো পাগল মনে হয় না, ভদ্র ঘরের মেয়ে মনে হয়। এর কথা শুনে মেয়েটা উচ্চস্বরে হাসতে থাকে। দেরি হচ্ছে দেখে নিলয় গাড়ি থেকে নামলো। ওদের সামনে আসে। নিলয় তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটা তখনও হাসছে। মনে হচ্ছে মেয়েটা পাগল। না, সে পাগল নয়। কি হয়েছে আপনার? আপনারা শুনে কি করবেন? আপনাদের মতো মানুষ তো শুধু মজা নিতে পারেন। আমাদের মতো মেয়ের কথা শুনে আপনাদের অনুভূতি জাগবে, বিছানাতে নিয়ে যাবেন, আহ্বান করবেন। কি বলছেন এসব? যা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দেন। কি বলবো আমি? কি শুনতে চান? আমার মতো বেশ্যার থেকে আপনারা কি উত্তর আশা করেন? আপনাদের মতো মানুষ শুধু মজাই নিতে পারেন, আর আমরা শুধু বিছানাতে সময় দিতে পারি। একটু শ্বাস নিন। আপনি আপনি যেমনই হন আমাদের তাতে অসুবিধা নেই। আপনি মরতে কেন চেয়েছিলেন সেটা বলেন। যদি না চান তবে সবাই চলো, ওনাকে ওনার মতো ছেড়ে দাও। সবাই উপকার করার ইচ্ছে ছিল, তিনি চান না। চলো সবাই। সবাই উঠে দাঁড়ায়, বাড়ির দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই মেয়েটা বলে, পারবেন আমার উপকার করতে? পারবেন আমার ক্যান্সারে পড়ে থাকা মায়ের রোজ 5,000 টাকা খরচ করতে? সেটার জন্যই আমি আজ পতিতা। আর এই পতিতার কথা কেউ শুনতেই চায় না। পতিতা তো আমি হতে চাইনি। শালার টাকা না দিয়ে শরীরের উপর নির্যাতন করে। আমার মতো অনেক মেয়েকে তারা আটকে রেখেছে। যখন যার প্রয়োজন তাকে দিয়ে মজা মাস্তি করে শালা জানোয়াররূপী মানুষেরা। জানেন, মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয় না? আমি এতে বিশ্বাস করি না, আমি মানিও না। মানুষ সৃষ্টির সেরা নিকৃষ্ট জানোয়ার। এই কথাই যদি আমার সৃষ্টিকর্তা আমাকে জাহান্নামও দেয়, তবুও তিনি জানবেন আমি কথাটা কেন বলেছি। নিলয় থমকে যায়। ওরা দুটো গাড়ি করে ঢাকা আসছিল, কিন্তু ঢাকাতে আসতেই একটা নির্জন রাস্তায় হঠাৎ করে গাড়ির সামনে একটা অচেনা অজানা মেয়ে এসে পড়ে। সে সুসাইড করতে চায়, কিন্তু কেন? কথাগুলো শুনে মেয়েটার কাছে যায়। মেয়েটার সামনে এসে বসলো। মেয়েটা জোরে জোরে শ্বাস নিতে থাকে। নিলয় মেয়েটার পায়ের দিকে তাকায়, রক্ত লেগে আছে। মেয়েটাকে বলে, সৃষ্টিকর্তা আমাদের সাথে সবসময় এক্সাম নিয়ে একটা মজার গেমস খেলে। তার সৃষ্টিতে কোনো অভিযোগ রাখতে নেই, তবে জাতির ভিতরে ভালো খারাপ সবটাই থাকে। আপনি ভালো, আমি খারাপ, সে ভালো ও খারাপ, এটাই চলে আসছে সেই প্রথম নবীর ছেলেদের থেকে। আপনি একটা ছেলের থেকে লাঞ্ছিত হবেন, দেখবেন আরও একটা ছেলে এসে আপনার জন্যই প্রতিবাদ করছে। তাই সবাইকে একই দৃষ্টিতে দেখা কবিরা গুনাহ। আপনি বলুন কি হয়েছে? উপকার যদি করতেও না পারি, উপহাস করব না। মেয়েটা অপলক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে আছে। ছেলেটার চেহারাতে এক আলাদা মায়া আছে। দেখতে ফর্সা, তবে বেশ লম্বা। এটার তো আর কিছুই রক্ষা করার ক্ষমতা নেই। এই ছেলেটার থেকে সে কি বা রক্ষা করবে, কি বা রাগ দেখাবে? মেয়েটা শব্দ ছাড়া হাসলো। হাসি থামিয়ে দিয়ে মেয়েটা বলল, আমি রিয়া, পরিবারের একমাত্র মেয়ে আমি। বস্তিতে থাকতাম। আমার বাবা ছিল একজন মিথ্যুক। মানুষের থেকে মিথ্যা বলে অনেক অনেক লোন নিয়েছিল। অনেক টাকা ধার করে নিজের মতো করে চলতো। একটা সময় জানতে পারি তার ধারের মাত্রা 30 লাখে গিয়ে পৌঁছয়। এসব শুনে আমরা খুব হতাশ হয়ে পড়ি। প্রতিদিন টাকার জন্য আমাদের বাড়িতে কেউ না কেউ আসতো। সকালে ঘুম থেকে উঠে কাউকে দরজার সামনে দেখতাম, আবার কাউকে ঘুমাতে যাবার আগেও দেখতাম বাড়িতে বসে আছে। যখন তারা শুনতো বাবা বাড়িতে নেই, তখন গালি দিত বাবাকে। কুত্তার বাচ্চাটা টাকা নিয়েছে, সময় চেয়েছে পরিশোধ করবে, কিন্তু করে না। বাড়িতে পাই না। শালা তার মা মেয়েকে নিয়ে ব্যবসা করেই তো পারে, টাকা পেতো অনেক। আমাদের টাকাও তো সুদ হতো নাকি?
এইসব কথা শুনে আমার কেমন লাগতো বলেন? হঠাৎ একদিন ঘুম ভাঙতেই দেখি বাবা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। জানেন, আমার বাবার পাওনাদারেরা তার লাশের উপর থুতু ছিটিয়ে গিয়েছে। তাকে ওরা মাফ করেনি, আমাদেরকে বলেছে টাকা পরিশোধ করতে, না হলে আমাদের সাথে যা ইচ্ছে করবে। কথা শুনে নিলয়রা চুপ হয়ে গেছে। কি বলবে কিছু বুঝতে পারছে না, কারোর মুখে কোনো কথা নেই। সবাই বোকার মতো তাকিয়ে আছে একে অপরের দিকে। রিয়া আবারও বলে, চলছিল কোনো রকমে। হঠাৎ একটা লোক আসে আমাদের বাড়িতে। 30 বছর বয়স হবে তার। লোকটা এসে জানায় আমার বাবা তার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছে। তিনি 3 লাখ টাকা মাফ করে দিয়ে 2 লাখ টাকা চাই। লোকটাকে ভালো লেগেছিল। অন্যরা কত খারাপ ব্যবহার করেছে, কিন্তু তিনি খারাপ ব্যবহার করেনি। এভাবে প্রায়শই রশিদ নামের লোকটা আমাদের বাড়িতে আসতে শুরু করে। একদিন আমার মা অনেক অসুস্থ হয়ে যায়, রক্ত বমি করতে শুরু করে। কি করব বুঝতে পারি না। চিৎকার করে কেঁদেও কাউকে পাইনি, কেউ এগিয়ে আসে না আমার কান্নার কথা শুনেও। দিশেহারা হয়ে পড়ি আমি। হঠাৎ রশিদ লোকটা আসে আমাদের বাড়িতে। তিনি আমার মাকে দেখে বলেন, কি হয়েছে ওনার? বমি করছে যে, হাসপাতালে নিতে হবে তার। কিন্তু হাসপাতালে নিলে অনেক টাকার দরকার, আমার কাছে টাকা নেই। চিন্তা নেই, চলুন আমার সাথে। এরপরে লোকটা রিয়ার মাকে হসপিটালে নিয়ে যায়। রিয়া বুঝতে পারে না লোকটার উদ্দেশ্য কি। এরপর রিয়ার মাকে চিকিৎসা করানো হয়। জানা যায় তার মায়ের ক্যান্সার হয়েছে, রিকভার হবে যদি রোজ মেডিসিনের ব্যবস্থা করা যায়। লোকটা তখন রিয়ার কাছে যায়। রিয়া কাছে, তার মা সামনে শোয়া। লোকটা বলে, কাঁদবেন না, আমার কাছে একটা কাজ আছে, একটা অফিস আছে, সেখানে আমি সব কিছু ধোয়া মোছার কাজ করবেন। মাসে 15,000 টাকা বেতন। আপনি যদি চান তাহলে আমার সাথে যেতে পারেন। কিন্তু আমার মা। আপনি এসে দেখে যাবেন প্রতি সপ্তাহে 3 বার। জামা, লোকটা ভালো। রিয়া এই অবধি কথা থামালো, নিলয়ের দিকে তাকালো না। সে মাটির দিকে তাকিয়ে আছে। নির্জন জায়গা, মাঝে মাঝে মোটর বাইক আর ট্রাক বাস আসা যাওয়া করছে। নিলয়রাও চুপচাপ রিয়ার কথা শুনতে থাকে। রিয়া আবারও বলল, আমি গিয়েছিলাম সেই লোকের সাথে। প্রথমে বুঝতে পারিনি সে আমাকে কোথায় নিয়ে গেছে। পরে বুঝেছিলাম ওটা একটা পতিতালয়, তবে ছোটোখাটো নয়, উন্নত মানের পতিতালয়। সেখানে আমাকে পরিষ্কারের কাজে নয়, বরং রশিদ আমাকে সেখানে বিক্রি করে দিয়েছিল। আর আমাকে বিক্রি করার টাকা দিয়ে সে আমার মায়ের চিকিৎসার খরচ দিয়েছিল। সেখানে কত নির্যাতন, কত লাঞ্ছনা। এলাকার মানুষ অনেক কথা শোনায়। সব কিছু রশিদ নিজেই জানিয়েছে। অন্য পাওনাদারদের বলেছে রিয়া সব টাকা পরিশোধ করে দিবে, কারণ সে একটা মদের বারেও পতিতালয়ে কাজ করছে। আমি ওর দালাল। রিয়াকে কারোর সাথে লাগলে আমার সাথে যোগাযোগ করতে। আমি এলাকাতে যেতে পারতাম না, আমাকে সবাই গালাগালি দিত। আমাকে তখন সবাই বিছানায় শোয়ানোর অফার করত। দাম উঠত 500 থেকে 5,000। সব কিছু করেছে রশিদ, কিন্তু ওখানকার মালিকের সাথেই আমার প্রথম বিছানা হয়। আমাকে সারা রাত নির্যাতন করে। পা জড়িয়ে ধরে বলেছিলাম, ভাই আপনি আমার ধর্মের ভাই হন, আমাকে এখান থেকে যেতে দিন, আমি এই কাজ করতে আসিনি। আমাকে লোকটা অনেক মারে, আমার পাতে আমার সব কাপড় খুলে ফেলে। আমাকে বলে জায়গাটা ছিল 3 তলা, তবে সদর দরজা ছিল 2টা, সামনে আর পিছনে। আকাশ আর ওর সঙ্গীরা একসাথে থাকতো। মেন সদর দরজা ছিল সামনে দিয়ে, যার নিচের তলাতে ছিল মাদ্রাসা। শুনে অবাক হচ্ছেন? আমি অবাক হয়েছিলাম যখন দেখেছিলাম আমাকে মাদ্রাসাতে আনে। ভেবেছিলাম এখানে পরিষ্কারের কাজ করানো হবে, তবে ভুল ছিলাম। মাদ্রাসার পিছনে যে জায়গা, মানে আরেকটা দরজা আছে, সেখান দিয়ে রাতের বেলায় মানুষের আসা যাওয়া চলে। উপরে 2 তলাতেই চলে পতিতাবৃত্তি, নিচতলাতে চলে ছোট বাচ্চাদের মাদ্রাসা। আকাশের প্ল্যানেটটা, যেন কেউ সন্দেহ না করে। আমার মতো মেয়েদেরকে এই জন্যই ওরা বন্দি করে রেখেছে, যাতে ওরা এসব কিছু ফাঁস না করে। আজকে আমি একজন কাস্টমারের সাহায্যে বের হতে পেরেছি। সেই লোকটাকে ওরা মেরে ফেলেছে। আমি পালিয়ে মায়ের কাছে গিয়েছিলাম, মাকে ওরা মেরে ফেলেছে। আমাকে ধরে অনেক মারে, কিন্তু আবার পালিয়ে এসেছি এখানে। বেঁচে থাকার স্বাদ চলে গেছে। ওদের থেকে মরা চেয়ে নিজে মরা যেন শান্তির। আচ্ছা, আল্লাহ তো সব কিছুই দেখেছে, তাই না? শুনেছি মুমিনদের জন্য নাকি পরীক্ষাটা অনেক কঠিন। আমার জীবনটা কি পরীক্ষা ছিল? আমার দোষটা কি বলবেন? আমি নিজেকে মারলে কি অনেক শাস্তি পাবো? আল্লাহ কি এগুলো দেখে না? ওদের কি শাস্তি হয় না? আমাকে প্রতি রাতে গন্ধ ধর্ষণ করতো, জানেন কেন করতো? জানেন
কারণ আমি বারবার সেখান থেকে চলে আসতে চাইতাম। অন্য মেয়েদেরকে চলে যাবার কথা বলতাম। ওরা 5 জন মিলে আমাকে প্রতিটা ঘন্টা এক একজন করে এসে রেপ করতো। আমার অনেক জায়গাতে ব্লেডের দাগ, আমার গোপনাঙ্গেও ব্লেডের দাগ আছে। আমার যখন পিরিয়ড হয় তখন ওরা একসাথে এসে আমাকে ধর্ষণ করতো। বলুন না, মানুষ কি তাহলে সৃষ্টির সেরা জীব, নাকি মানুষ সৃষ্টির সেরা জানোয়ার জীব? বলুন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, নাকি ওদেরকে করবে? আমার মৃত্যুটা কি সমাধান নয়? আমার মরাটা কি উচিত নয়? তাদের তো অনেক টাকা, ক্ষমতা, ওরা দিব্যি আছে। মরছি কারা? এই আমরা। আর ওরা ঠিকই বেঁচে আছে, আর সেটা বহাল তবিয়াতেই বাজে। রিয়ার কথাগুলো শুনে সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। নিলয় বসা দেখে উঠে দাঁড়ালো। গাড়ির কাছে আসলো নিলয়। অর্ক আসে নিলয়ের পাশে। নিলয় বলে, শুয়োরের বাচ্চা, আকাশকে আমি এবার মেরে ফেলবো। সে আমার মা বাবাকে মেরেছে। আমি রাষ্ট্রপতির সাথে দেখা করব। আমার ইমার্জেন্সি মিশন দরকার। আর এই মিশনে আকাশের মতো জানোয়ারকে কুকুরের মতো মারব। স্যার ঠান্ডা হন, মেয়েটার কাছে আমাদের অনেক জিজ্ঞাসা করার আছে। আপনি গাড়িতে বসুন। না, চলো রিয়ার কাছে। নিলয় আসলো। অর্ক রিয়াকে প্রশ্ন করে, আকাশের সাথে আর কে কে আছে? ফারহান, নয়ন, নাজিম, সুজন আছে, তাই না? হ্যাঁ, আপনারা কিভাবে জানেন? ভয় নেই, আমরা প্রশাসনের লোক। আমরা সেনাবাহিনী, আমরা পুলিশ নই। ভয় নেই আপনার আর। ওরা 5 জন অনেক কিছুর বিজনেস করে। ওরা মানুষকে মেরে তার কিডনিও খুলে নেয়। আমাদের অনেককে ওরা মেরেছে। ওই যে মাদ্রাসাতে ছেলেরা পড়ে না, ওরা প্রতি মাসে একজন করে বাচ্চা নিয়ে পাচার করে, নয়তো তাদের কিডনি, লিভার, চোখ পাচার করে দেয়। ওরা এরকমই ডেঞ্জারাস। অর্ক, ওকে গাড়িতে নাও। আমাদের ক্যান্টনমেন্ট হাসপাতালে তাকে ভর্তি করাও। আর ওদের ঠিকানাটাও তুমি নিয়ে রাখো। নিলয়ের কথা মতো সেটাই করা হয়। রিয়া যেন হাফ ছেড়ে বাঁচে। রিয়া এখন শান্তি অনুভব করছে। নিলয়ের কথা তার কানে বাজতে থাকে। সে বলেছিল সব মানুষ এক ভাবা ঠিক না। সেটাই যেন সত্যি হচ্ছে। নারী এক পুরুষের থেকে ধর্ষণ হলে আরেক পুরুষ তাকে এসে বাঁচানোর চেষ্টা করে। সেটাই হলো। নিলয় তাকে বাঁচিয়ে দিল। রাষ্ট্রপতির সামনে দাঁড়িয়ে আছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরেই নিলয়ের স্থান। সে যে প্রধান সেনাপতি, তার কথাতেই দেশের সব সেনাবাহিনী চলে। নিলয়ের পরিবারকে মারা হয়েছে, সেটা রাষ্ট্রপতি জানে। নিলয়কে বলে, তোমার বাবা মার মৃত্যুতে আসতে পারিনি নিলয়, আমি খুবই দুঃখিত। সমস্যা নেই স্যার, তবে আমি একটা মিশন করব। অনুমতি নিতে আসিনি, তবে এই মিশনে অনেক কিছু রিভিল হতে পারে। আপনাদের রাজনীতির দলের কোনো সদস্য থাকতে পারে, এমনকি সে মরতেও পারে। আর আমি জানি আমার মা বাবাকে কে মেরেছে, তাই ওটার জন্য মিশন শুরু করব। ঠিক আছে, তবে সাবধান, তোমার অফিসার যেন না মরে। ব্যাগিটা আমি সামলে নেব। ওকে স্যার। নিলয় বের হয়, গাড়িতে উঠতে যাবে, তখনই সে তার গাড়ির ডিকিতে টোপ দিয়ে আটকানো একটা পুতুল দেখতে পায়। নিলয় পুতুলটা হাতে নিল। পুতুলটা গভীরভাবে দেখতে থাকে। লেখা পুতুলের পেটে চাপ দিতে। নিলয় পুতুলের পেটে চাপ দেয়। তখনই পুতুলটা বলতে শুরু করে, হ্যাকারের জগতে স্রষ্টা হলো হ্যাকার নিজেই। এখানে সি নিজের ক্ষমতা নিজেই তৈরি করে। তোমাকে ওয়েলকাম মাই ডার্ক সিটি। মনে রাখো নিলয়, অ্যানাকোন্ডা ছোবল দেয় না, পেঁচিয়ে শিকারের শ্বাসরোধ করে মেরে ফেলে, তারপর হাঁ করে গিলে খেয়ে ফেলে। যাও, নতুন মিশনের জন্য শুভকামনা রইল। নিলয় অবাক হয়, কে এই হ্যাকার? তবে চ্যালেঞ্জ দেয় সরাসরি। মিশনের কথাও জানতে পারে কিভাবে। রিয়া নামের মেয়েটার থেকে ঠিকানা নেয় নিলয়। মারিয়াকে ডাকে সে। মারিয়াকে নিলয় প্ল্যান বলে। মারিয়া মাদ্রাসাতে এসেছে। গায়ে তার অল্প দামের পোশাক। সে মাদ্রাসার মাঠে ঘুরে ঘুরে দেখছে। হঠাৎই একটা মেয়ে আসে, গায়ে বোরখা। মেয়েটার নাম সাদিয়া। সাদিয়া এসে মারিয়াকে প্রশ্ন করে, আপা, আমার বাবা নেই, ভাইয়ের সাথে থাকি। ভাই নেশা করে অনেক, আমাকে মারে, তাই বাড়ি থেকে চলে এসেছি। মাদ্রাসা দেখে এখানে এসেছি। সকাল থেকে কিছু খাইনি আপা, আমাকে কিছু খেতে দিবেন? সাদিয়া মারিয়াকে ভিতরে নিয়ে যায়। সাদিয়া তার গা থেকে বোরকাটা খুলল। মারিয়াকে বলে, আচ্ছা আপা। মারিয়া তার মুখ থেকে কাপড়টা সরালো। দেখতে বেশ সুন্দরী। মারিয়ার চোখ মুখ দেখে সাদিয়া বেশ অবাক হয়। এটা অনেক সুন্দর। সাদিয়া মারিয়াকে ভিতরে রেখে বাইরে আসে।
আকাশকে কল দেয় সাদিয়া। আকাশ রিসিভ করে। কি হয়েছে? রিয়াকে খুঁজে পেয়েছিস? শালি যে এখন কোথায়? নতুন বাচ্চা আছে নাকি ভর্তি হতে? সব কিছু ফ্রি করে দে, বাকিটা আমরা পরে দেখব। কি এসেছে? হ্যাঁ ঠিক আছে, মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে রাখ, তোর টাকা বেশি দেবো আজ। সাদিয়া খুশি হয়ে যায়। সাদিয়া আকাশের লোক। মাদ্রাসা সামলায় দিনে, আর রাতে সামলায় পতিতার মেয়েদের। দিনের বেলা এই জায়গাটা একদমই চেঞ্জ। সামনে দিয়ে যেন মাদ্রাসা, আর পিছনের দিকে পতিতালয়ে আসা ব্যক্তিদের চলাচল। আকাশ মাদ্রাসাকে বিজনেস হিসেবে ব্যবহার করেছে। মাদ্রাসা দিয়েছে নামে, যেন সবার সামনে তার কোনো প্রমাণ না থাকে, যেন সে সবার কাছে ভালো থাকতে পারে। তো আকাশ জানে ভিতরে কি কি চলে, আর এটাই তার বিজনেসের আসল রহস্য। সাদিয়া খাবার বানাচ্ছে। মারিয়া সেই রুমের একটা ছোট্ট ক্যামেরা বসিয়ে দেয়, তারপরে সবকিছু ভিডিও করে। এমনকি সাদিয়া যা কথা বলেছে ফোনে, সেটাও মারিয়া আড়াল থেকে দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছে। সাদিয়া ঘরে একটা কম্পিউটার, এখানে একটা ডিভাইস সেট করে দিয়ে এসেছে। অর্কর সাথে সাথে সাদিয়া কম্পিউটার হ্যাক করে নিয়েছে। নিলয় সবকিছু দেখছে। নিলয়ের প্রথম কাজ শেষ। মারিয়ার কানে ব্লুটুথ লাগানো হলো। ছোট্ট একটা ডিভাইস, দুলের মতো, দুলের সাথে সেট করা। সেটা নিলয় তার স্পেশাল ফোর্সের দ্বারা বানিয়েছে, এবং সেটা স্পেশাল মিশনের জন্য ব্যবহার করা হয়। মারিয়ার কথা শোনা যাচ্ছে এখন। স্যার এখন কি করব? আপাতত সাদিয়া যা বলবে তাই করো। তোমার চুলের ভিতরে যে ক্যামেরা আছে সেটা থেকে সামনে দেখতে পাচ্ছি, তাই সময় মতো কি করতে হবে বলে দেব। এখনো প্ল্যান এ চলমান আছে। ঠিক আছে স্যার। সাদিয়া খাবার নিয়ে তার রুমে আসলো। মারিয়া বসে কাঁদছে। সাদিয়া এসে মারিয়ার গায়ে হাত বোলায় আর বলে, আমি কোথায় যাব, কি করব সেটাই ভেবেই কাঁদছি। কি কাজ বলুন, আমি করব। আপনি আমার যেন নিজের বোন। আপনি যা বলবেন আমি করব। তবে আমার চিন্তা হচ্ছে, যদি আমার খোঁজে আমার ভাই আসে তখন কি হবে? আচ্ছা বলুন কি কাজ? ঠিক আছে আপা, কিন্তু আমার ভাই দেখেছিলাম, আমি এখানে আসছিলাম, কি যে হবে বুঝতে পারছি না, ভয় করছে। মারিয়া খুশি হয়। সে খেতে থাকে। সাদিয়া মনে মনে বলে, কি বোকা মেরে বাবা। সাদিয়া হাসতে থাকে। অন্ধকার রুম, দেওয়ালের চারপাশে অনেকগুলো পিসি রাখা। অন্ধকার ঘরে একজন বসে আছে, যার নাম মিস্টার অ্যানাকন্ডা। সে নিলয়ের ব্যাপারে সব জানে, কারণ নিলয়ের অনেক কিছুই সে হ্যাক করে নিয়েছে, তা তার সার্ভারে সেভ করে রাখা হয়েছে। আর এবার সে অন্য প্ল্যান করে। সে প্ল্যান করেছে হ্যাকিং কোডের সাহায্যে একটা বৃদ্ধাশ্রম বোম ব্লাস্ট করে উড়িয়ে দেবে। অ্যানাকন্ডা বাইরে বের হয়, সারা গায়ে কালো কাপড়, তার কোনো কিছুই দেখা যাচ্ছে না। তার সামনে চারজন ছেলে দাঁড়ানো। সে বলে, বের হও সবাই, তোমরা আমার অনুসারী। আমি এসেছি ধ্বংস করতে। তোমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। আমি একটা বৃদ্ধাশ্রমের মেইন অফিসের যে কম্পিউটার আছে সেটা হ্যাক করেছি, কারণ ওখানকার একজন ওয়াচম্যানের ফোন হ্যাক করে ব্ল্যাকমেল করে তাকে দিয়ে কম্পিউটারটি নিজের নিয়ন্ত্রণে নিয়েছিল। তারপর সেখানে বোম সেট আপ করেছি। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিজাইন, একটি বাড়িতে তৈরি বোমা যেটা আমার দ্বারা তৈরি। সমস্ত আইডি একটি সমন্বয়ে গঠিত ইনিশিয়েটিভ মেকানিজম, একটি ডেটোনেটর, একটি বিস্ফোরক চার্জ এবং একটি আবরণ বা প্রজেক্টরি সংগ্রহ, যা বিস্ফোরণের সময় মারাত্মক টুকরো তৈরি করে। সেই বৃদ্ধাশ্রমকে আমি উড়াতে চাই এইভাবে। এই আইডি বোম বিভিন্ন ধরনের বস্তু এবং উপকরণ দিয়ে তৈরি করেছি। এতে রয়েছে আর্টিলারি বা মর্টার রাউন্ড, আকাশ বোমা, নির্দিষ্ট ধরনের সার, টিএনটি এবং অন্যান্য বিস্ফোরক। আইইডিগুলিতে তাদের মারাত্মক এবং মানসিক প্রভাব বাড়ানোর জন্য রেডিওলজিক্যাল, রাসায়নিক বা জৈবিক উপাদানও আছে। ওদেরকে হত্যা বা আহত করার লক্ষ্যে আইইডিগুলি পাইপ বোমার মতো অশোধিক করেছি। বিস্ফোরক পদার্থ দিয়ে ভরা একটি ধাতব পাইপ এবং উভয় প্রান্তে সিল করা, যদিও এগুলি প্রায়ই আরও জটিল। ভবন ধ্বংস করার লক্ষ্যে যানবাহন বাহির আইইডিগুলিতে তাদের ধ্বংসাত্মক ক্ষমতা বাড়ানোর জন্য প্রচুর পরিমাণের বিস্ফোরক হতে হবে। কিছু আইইডিতে আকৃতির চার্জ ওয়ারহেড থাকে, যা বিস্ফোরণের সময় গলিত ধাতুর স্রোত তৈরি করে
যা বর্মভেদ করতে পারে। বিভিন্ন ধরনের বিষয় ব্যবহার করেছি বিস্ফোরণ ঘটানোর জন্য। এই ধরনের সিস্টেম দুটি মৌলিক বিভাগে পড়ে: কমান্ড, ইনিশিয়েটেড এবং স্বয়ংক্রিয়ভাবে শুরু করা হয়। কমান্ড ইনিশিয়েটেড আইইডিগুলি ট্রিগারিং মেকানিজমের সাথে মানুষের মিথস্ক্রিয়র মাধ্যমে বিস্ফোরিত হয়, যা নিলয়ের পরিবারকে মারতে ব্যবহার করেছি। সাধারণত বিস্ফোরণটিকে রিসিভারটির ওয়্যারলেস সিগন্যালের মাধ্যমে ইলেকট্রনিক ইম্পালস পাঠানো হলে বিস্ফোরক ঘটবে। কমান্ড ইনিশিয়েটরগুলির সাধারণ উদাহরণ হলো সেলফোন, পেজার, কর্ডলেস টেলিফোন, স্বয়ংক্রিয় গ্যারেজ দরজা খোলার যন্ত্র, গাড়ির অ্যালার্ম, ওয়্যারলেসের ডোরবেল এবং রিমোট নিয়ন্ত্রিত খেলনা। স্বয়ংক্রিয়ভাবে শুরু করা হয় আইইডিগুলি মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হয়। এই ইনিশিয়েটরগুলির সাধারণ উদাহরণ হলো ট্রিপওয়্যার, প্রেসার প্লেট যা নিজের নির্দিষ্ট পরিমাণ ওজন স্থাপন করলে ট্রিগারিং মেকানিজম স্বয়ংক্রিয় করে, ইনফ্রারেড সিস্টেম যা একটি গাড়ির রিসিভারের সাথে রশ্মিক যোগাযোগ ভেঙে দিলে ট্রিগারিং মেকানিজম স্বয়ংক্রিয় করে, এবং চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের ফলে ট্রিগার হওয়া চৌম্বকীয় ডেটোনেটর। আইইডিগুলিকে ধ্বংসাবশেষের বা রাস্তার ধারের মতো দেখতে গোপনে রাখা হয়েছে। এগুলি বৃদ্ধাশ্রমে কোনো জানালার রেলিংয়ের পিছনের রান্নাঘরে পশুর চামড়াতে, এবং বৃদ্ধাশ্রমের পাশ দিয়ে এটি কালভার্ট আছে, সেই কালভার্টের ভিতরে স্থাপন করেছি এবং সেগুলিকে মাটিতে গর্ত করে পুঁতে ফেলেছি। লুকানো আইইডি খুঁজে বের করতে এবং ধ্বংস করতে নিলয়ের সেনাবাহিনী ভারী সাজোয়া ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম তৈরি করেছে, যা নজরদারি পরিচালনা করতে পারে এবং তারপরে আবিষ্কৃত যে কোনো ডিভাইসকে দূরবর্তীভাবে বিস্ফোরণ ঘটাতে পারে। নিলয়ের সেনাবাহিনীর আইইডি শনাক্ত করার জন্য বিস্ফোরক স্নিফিং কুকুরসহ K9 ইউনিটকে মাঠে নামাতে পারে। বিভিন্ন জেমিং ডিভাইস যেমন ওয়্যারলেস ট্রিগারিং সিগন্যালগুলিকে বাধা দেওয়ার জন্য ওয়্যারলক সিস্টেম স্থাপন করা হয়েছিল। এই ধরনের সিস্টেমগুলি কার্যকর, কিন্তু প্রতিক্রিয়া হিসেবে অনেক অঞ্চলে সেনাবাহিনীরা কেবল হার্ডওয়্যার ইনিশিয়েশন সিস্টেম ব্যবহার করতে শুরু করেছে, যা ওয়্যারলেস সিগন্যালের উপর নির্ভর করে না। যদিও শুধুমাত্র প্রযুক্তিগত উপায়ে আইইডি মোকাবেলা করা কঠিন, সম্পূর্ণ কার্যকর পাল্টা ব্যবস্থাগুলি সেই সামাজিক নেটওয়ার্কেও লক্ষ্য করতে হবে যা আইইডির অস্তিত্বকে সক্ষম করে, যেমন ডিভাইসগুলির অর্থায়নকারী যারা সেগুলি তৈরি করে, যারা সেগুলি স্থাপন করে এবং এমনকি যারা নজরদারি হিসেবে কাজ করে, অর্থাৎ ডিভাইসগুলি আসলে বিস্ফোরিত হওয়ার আগে যারা সহায়ক কার্যকলাপ পরিচালনা করে তাদের সকলকে। আমি এসব দেখব, তোমরা শুধু খেয়াল রেখো। বৃদ্ধরা কখন যেন অফিসের লোকসহ একসাথে প্রতিষ্ঠান থাকে। যাও এখন, সিগন্যাল পেলে সেখান থেকে সরে আসবে। অ্যানাকন্ডার কথা শুনে সবাই দ্রুত বের হয়ে যায়। সে আবারও রুমে চলে আসে। চেয়ারে বসে একটা সিগারেট জ্বালায় অ্যানাকন্ডা। তার গায়ের কাপড়ে বিরাট বড় অ্যানাকন্ডার ছবি আঁকানো, মাথায় হুডিটাও সাপের মতোই বানানো। কিন্তু নিলয়ের সাথে তার শত্রুতা কিসের এত? নিলয় পায়চারি করছে। ফাহি আসলো সেখানে। নিলয় পিছিয়ে এসে দাঁড়ায়। ফাহি বলে, আমাকে কেন অফিসে নিয়ে এসছো? কারণ তোমার বিপদ হবে, তাই সব সময় সাথে রাখছি। এতটা ভাবো আমায় নিয়ে? ভাবি। নীলা, জানো যখন রাহি আপুকে নিয়ে তোমার নামের কথা উঠলো সেদিন অনেক অবাক হয়েছিলাম। আমি তোমাকে আরো 5 বছর আগে থেকেই পছন্দ করতাম। ওই দিনের আগে থেকেও তোমার জন্য কত অপেক্ষা করেছি আমি। কিন্তু তোমাকে পাওয়ার পর সে সুখ অনুভব করেছিলাম আমি, তার বদলে মা বাবাদেরকে চলে যেতে হলো। কে এমন করবে? সে আকাশ, এটা আকাশই করেছে। তাকে আমরা ধরে ফেলবো। অনেকগুলো প্রমাণ আমাদের কাছে এসেছে। পুলিশ অবধি যেন কোনো খবর না যায়। আজকে রাতেই আকাশের ওখানে মিশন। স্যার, মারিয়াকে সাজানো হয়েছে, আসেন এখন। নিলয় দ্রুত অফিসে রুমে প্রবেশ করলো। পিছনে ফাহিও এসেছে। নিলয় বলে, আমাকে সাজিয়ে দাও, আমি যেন মাতাল টাইপ বেশ নিতে পারি। আর আমার চেহারা মেকআপ করে চেঞ্জ করো। আর তোমরা সবাই ফোর্স নিয়ে পুরো মাদ্রাসার এরিয়া ঘিরে ফেলো। হ্যাঁ, সেটা ছদ্মবেশে করো। অর্ক মাদ্রাসার বাহিরে যে ক্যামেরাগুলো আছে সেগুলো বন্ধ করে ফেলো। আমি কোড দিব তোমার কাছে।
শুভ্র রেডি হয়ে যাও। রাফাত তুইও রেডি, আর মিহান তুই পিছনে থাকবে। নিলয়কে সাজাতে ব্যস্ত সবাই। ওদিকে মারিয়াকেও সাজাতে থাকে সাদিয়া। সাদিয়া যখন দুলগুলো খুলতে যাবে তখনই মারিয়া বলে, আপা, দুল খুলিয়েন না, আমার বাবার দেওয়া শেষ উপহার ছিল। আমি এটাই পরে থাকি সব সময়। আর মাথায় হাত দিয়েন না বেশি, অনেক ব্যথা লাগে। ভাইয়ার গত রাতে নেশা করে এসে আমার মাথায় দেওয়ালে ধাক্কা দিয়েছিল। আমার অনেক ব্যথা মাথার উপরে। সাদিয়ার ফোন বেজে ওঠে। সাদিয়া বাইরে চলে আসে। আকাশ কল করেছে। কি হলো, মালটা কোথায়? জলদি নিয়ে আয়। আর ভালো লাগছে না, বহুদিন হলো নতুন মাল খাই না। আজকে সারা রাত ফুর্তি করব। ওদিকে সাদিয়া চলে যেতেই মারিয়া বলে, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ পারছি। সব কিছু কি ঠিক আছে? এখন অবধি ঠিক আছে। আমি চলে এসেছি, মাদ্রাসার সামনের গেটে আছি। আমি যখন ঢুকবো তোমাকে জানাবো। ঠিক আছে, মানে আমার সাজগোজ ঠিক আছে? সাদিয়া মারিয়াকে নিয়ে পিছনের দিকে আসলো। তারপরে অন্ধকার সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে থাকে। সেসব রেকর্ড হতে থাকে তার ক্যামেরায়। অপরদিকে অর্ক সবকিছু দেখছে, আর নিলয় এর সাহায্যে সামনে থাকা সবকিছুর ক্যামেরা হ্যাক করে নিতে থাকে। কেউ ভিতরে না বসে ওদেরকে দেখতে পায়। মারিয়া যখন মেন রুমে প্রবেশ করবে এমন সময় নিলয় মাদ্রাসার ভিতরে প্রবেশ করার জন্য আসে, কিন্তু সেখানে দারোয়ান আটকায়। রাতে সামনে দিয়ে কাউকে প্রবেশ করানো নিষেধ, কিন্তু নিলয় মদ তার গায়ে ঢেলে এসেছে, মাতালের মতো চিৎকার করছে। মারিয়া সেটা জানে। বারান্দা থেকে এসে দেখতে পায়। সাদিয়াকে বলে, আপা দেখুন, আমার ভাই এসেছে, আমাকে অনেক মারবে, আমাকে বাঁচাও, দয়া করে কিছু করো। সাদিয়া রুমের ভিতরে মারিয়াকে প্রবেশ করালো। তারপরে দৌড়ে নিচে চলে আসে। মারিয়া রুমে এসে দেখতে পায় 5 জন ছেলে বসা। ওদেরকে মারিয়া চেনে, আকাশ, ফারহান, নাজিম, নয়ন আর সুজন। মারিয়াকে বসতে বলে। মারিয়া একটা ছেড়ে বসলো। আকাশ বলে, সাদিয়া তোমার কথা বলেছে, তুমি কি তার কাজিন হও? আচ্ছা স্যার। তুমি কি ফ্রান্স কিস পারো? কি সেটা? না স্যার, কিন্তু কেন? আসো তোমাকে শেখাই, আমাকে কিস করবা? আমি পারবো না, এসব কেমন ইন্টারভিউ? কথাটা বলেই ফারহান উঠে দাঁড়ায়। ওদিকে গেট থেকে নিলয়কে আসতে দেয় সাদিয়া। নিলয় আসে ভিতরে। সাদিয়ার কাছে এসে নিলয় বলে, ওই মেয়ে, আমার বোন এসেছে এখানে। সে কোথায়? বের করো তাকে। ওকে আজকে মারতে মারতে আমি বাড়িতে নিয়ে যাব। নেশার জন্য টাকা দেয় না, ওরে আজকে মেরে ফেলবো। আমার বোন কোথায়? সাদিয়া নিলয়কে একটা রুমে নিয়ে যায়। রুমের ভিতরে দেখে কয়েকটা ছেলে। সাদিয়া রুমের দরজা আটকাতেই সুব্রতার ফোর্স নিয়ে ভিতরে প্রবেশ করে। দারোয়ানকেও সরিয়ে দেয়। নিলয়কে ওই 4 জন ছেলে মারতে যাবে, তখনই নিলয় বোতল দিয়ে একজনের মাথায় জোরে বাড়ি দেয়। সাদিয়া এটা দেখে ভয় পেয়ে যায়। সাদিয়া চিৎকার দেয়। নিলয় সাদিয়ার ওড়না ধরে হাতে পেঁচিয়ে নেয়। তারপরে বোতল ভাঙা ধারালো কাজ ধরে বাকি 3 জনের গলায় পেটে লাগাতার ঢুকিয়ে দেয়। সাদিয়া ভয়ে চিৎকার করে ওঠে। নিলয় এগিয়ে আসে সাদিয়ার কাছে। সাদিয়া ভয়ে পিছতে থাকে। নিলয়ের গায়ে হাতে রক্ত লেগে আছে। সাদিয়ার দিকে তাকায় সে। সাদিয়া ভয়ে চমকে ওঠে। এখনো সে বুঝতে পারে না তাকে ট্র্যাপে ফেলা হয়েছে। নিলয় এগিয়ে যায় সাদিয়ার দিকে। সাদিয়া ভয়ে পিছায়। একটা সময় দেওয়ালে পিঠ ঠেকে যায় ওর। সাদিয়া ভয় আর অবাক করা কণ্ঠে বলল, আমি কে তোর জানতে হবে না, কিন্তু আজকে তোকে আমি ধর্ষণ করব। এরপর বুঝবি অন্য মেয়েদের সাথে হওয়া অন্যায়গুলো তোর কেমন লাগে। আজকে তোকে কেউ বাঁচাবে না, আমি না চাইলে তোকে তো মেরেই ফেলবো। ঠিক এই কথাগুলো যখন তোর কাছে অন্য মেয়েরা বলতো, কি বলেছিলি তাদেরকে? তাদেরকে তো কখনো উপকার করিসনি। রিয়া তোকে বারবার পা ভিজিয়ে ধরে বলতো তুই ওর বোন, তোকে সে বোনের মতো দেখে, তার প্রতি তো দয়া দেখাসনি। চুপ, আজকে তোকে যা যা করার সব করব। নিলয়ের কথা শুনে সাদিয়ারও ভয় পায়। সে চিৎকার করতে করতে দরজা খোলে, কিন্তু দরজাটা খুলতেই দেখতে পায় কতগুলো আর্মি ফোর্স দরজার সামনে দাঁড়িয়ে আছে। সাদিয়া আরো ভয় পায়। ভিতরে নিলয় আর সামনে আর্মি। বুঝতে পারে নিলয় আসলে একজন আর্মি। এটা এখন ঘিরে ফেলা হয়েছে। সাদিয়া দৌড়ে এসে নিলয়ের পা জড়িয়ে ধরে। নিলয় তার গলা টিপে ধরে টেনে তোলে। তারপর বলল, মাদ্রাসার বাচ্চাগুলোকে আটকে রেখেছিস, কোথায় আছে ওরা? শুভ্র, চলে যাও ওখানে। রাফাত, সামনে থেকে এগিয়ে আসো। যে সামনে পড়বে তাকে আধমরা করে তারপর এগিয়ে আসবে।
সাদিয়া আজকে ফেঁসে গিয়েছে। এভাবে তাদের সাথে হঠাৎ করে কে গেম খেললো, পুরো ইনফরমেশন নিয়েই এখানে এসেছে। রিয়া কি তবে ওদেরকে পাঠিয়েছে? নিলয় সাদিয়ার দিকে তাকিয়ে বলে, তোর জন্য একটা শেষ চান্স আছে। যেহেতু তোর বাচ্চা বাড়িতে আছে, তাই তোকে ছেড়ে দেব, কিন্তু যা বলবো তাই করবি। চল মারিয়ার ওখানে, যেতে যেতেই বলবো তোর কি করতে হবে। তাকে নিয়ে সাদিয়া উপরে চলে যায়। ওদিকে শুভ্র গোডাউনে আসে, তালা ভেঙে দেখে সেখানে 1 থেকে 200 জন বাচ্চা। শুভ্র নিলয়কে বলে, স্যার বাচ্চাগুলোকে পেয়েছি। এখন বের করো না, তাহলে চিৎকার চেঁচামেচি হবে। তুমি সেখানেই থাকো, ওদের সাথে কথা বলো, ভিডিও করে বয়ান কালেক্ট করে নাও। ঠিক আছে স্যার। নিলয় যেতে থাকে। ওদিকে রুমের ভিতরে সবাই আসে মারিয়ার কাছে। মারিয়ার গায়ে শাড়ি পরানো, টান দিয়ে পুরো শাড়িটাই খুলে ফেলে আকাশ। মারিয়া চিৎকার করে। আকাশ বলে, চিৎকার করেও কাজ নেই গো, এখানে তুমি আসছো, তোমার কাজ হলো রোজ রাতে আমাদেরকে সার্ভিস দেওয়া। ফারহান ও শরীরে ইঞ্জেকশন পুশ কর। নেশাজাত দ্রব্য গেলে সে ঠিকই আর বাধা দিতে পারবে না। এমন করবেন না, আমাকে যেতে দিন, আমার কাজ চাই না, আমি ভাইয়ের কাছে যাব। এমন করবেন না আমার সাথে, দয়া করে আমার কাছে আসবেন না। আমাকে অর্ধনগ্ন করেছেন, দয়া করে কাপড়টা ফেরত দিন, আমি যেতে চাই। অর্ক, সব কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ স্যার, সবই ডান। মারিয়া, এবার তুমি ওরা কাছে আসলে পাঞ্চ দিবা, সবাইকে কাত করে ফেলবা ঘুষি দিয়ে। মারিয়ার কাছে আসলো নয়ন। নয়ন আসতেই মারিয়া হাত মুঠো করে নাক বরাবর একটা ঘুষি দেয়। আর্মি ট্রেনিং এর মেয়ে সে। ওর ঘুষি খেয়ে নয়নের নাক ফেটে রক্ত পড়া শুরু করেছে। নয়ন সেখানেই বসে পড়ে। আকাশ রেগে যায়, এগিয়ে আসে মারিয়ার দিকে। মারিয়া আকাশকে ঘুষি মারতে যাবে, তার আগেই আকাশের হাতটা ধরে ফেলে। আকাশ মারিয়ার গালে খুব জোরে একটা চড় দেয়, তারপরে বলে, শালি, তোর তো দেখি 20 দাঁতও আছে, তোর 20 দাঁত আজকে আমি নষ্ট করে দেব। তোর 20 দাঁতে আমি নরম ঠোঁট বোলাবো। ফারহান, ইঞ্জেকশন মার। ফারহান এসে মারিয়ার হাতে ইঞ্জেকশন দেয়। চড় খেয়ে মারিয়ার গাল ফেটে গেছে। এরপর নেশাজাত দ্রব্য ইঞ্জেকশনের ফলে মারিয়া পুরো নেতিয়ে পড়ে। আকাশ এসে মারিয়ার নাভি বের করে ফেটে হাত বোলায়। বুকের কাছে যখনই হাত নিয়ে যাবে, ঠিক তখনই দরজায় ঠাস ঠাস করে কতগুলো খুব জোরে জোরে কড়া নাড়ার শব্দ হয়। আকাশ বিরক্ত হয় খুব। এই সময় কে আসলো? সাদিয়া ছাড়া আর কারোর তো আসার কথা নয়, আবার সাদিয়াও আসবে না। বলিস কি? ওরে তোকে এখনই ডাবল টাকা দেব। যা, মালটাকে রেডি করে নিয়ে আয়, আগে আমরা এটা খাইতে থাকি। রাফাত, সব সিকিউরিটি কোথায়? স্যার সবাইকে মেরে আধমরা করে রেখেছি, বাকিদের গ্রেফতার করেছি, বাইরে ক্লিয়ার। মিহান, তুমি ভেতরে ঢোকো, সোজা উপরতলাতে চলে যাও। রাফাত, তুমি 2 পাশের গেটে ফোর্স পাঠাও। অর্ক, তুমি ঠিক আধা ঘন্টা পর মিডিয়ার কাছে পুরো ফুটেজ পাঠিয়ে দিবা, বাকিটা ওরা করবে। তবে এখন আমাদের কাজ আছে, রাখলাম। মিশন স্টার্ট এখনই। সুজন এসে দরজা খোলে, দেখে শুধু সাদিয়া দাঁড়িয়ে আছে। সাদিয়াকে দেখে সুজন বলে, কোথায় মাল? মাথা খারাপ হয়ে আছে, জলদি দিয়ে ওরে। মাল নাকি মেডিসিন লাগবে তোদের? কথাটা বলতেই নিলয় সোজা পিস্তল দিয়ে সুজনের পেটে গুলি করে। সাইলেন্সার লাগানো পিস্তল, শব্দ হয় না, কিন্তু সুজন দরজার উপরে ছিটকে গিয়ে পড়ে। সাদিয়া ভয়ে দৌড় দেয় সেখান থেকে। সাদিয়ার কাজ শেষ। সুজন এভাবে ছিটকে পড়াতে শব্দ হয়। ভিতরে থাকা বাকি 4 জন দরজার দিকে তাকায়, দেখে সুজন দরজার সামনে গুলি খেয়ে পড়ে আছে। সুজনকে দেখতেই নাজিম এগিয়ে আসে। সুজন, এই ভাই কই তুই? সুজন ওঠ। সে উঠবে না। কে তুই? নিলয় কপালে গুলি করে নাজিমের, তারপর সোজা ভিতরে আসলো। আকাশ, ফারহান আর নয়ন তাকিয়ে থাকে সেদিকে। নিলয়ের মুখে দাড়ি লাগানো। আকাশ গালি দিয়ে বলে, শালা, কে তুই? এভাবে এখানে এসেছিস কেন? তোকে ভিতরে ঢুকতে দিল কে? পৃথিবীর সব মানুষই একবার বাঁচে, আমি তোরা সবাই একবারই বাঁচব পৃথিবীতে, কিন্তু যদি ঠিকভাবে আমরা বাঁচি সেটা একবারই যথেষ্ট। কিন্তু তোদের বেঁচে থাকার অধিকার নেই। খাবারের শেষে নোংরা জিনিস যেমন আমরা ডাস্টবিনে ফেলি, তোরা ঠিক সমাজে নোংরা জিনিস, তোদের স্থান হবে কবরে। নিলয় মুখের উপর থেকে দাড়ি গোপ সব খুলে ফেললো। নিলয়কে দেখে ওরা ভয় পায়। নিলয় এখানে? নিলয়ের সাথে ওদের 2.5 বছর পর দেখা হচ্ছে। নিলয়কে দেখে অবাক হয়ে গেছে। আকাশ বলে, ও তুই এইখানে? আমার বাবাকে মেরেছিলি, আমার মনে আছে। আজকে তোকে আমি মেরে ফেলবো। শালা অনেক জ্বালিয়েছে বন্ধু, ওর জন্য আমরা কত লুকিয়ে থেকেছি।
আজকে শালাকে সামনে পেয়েছি, তোরা সর, আমি মেরে ফেলবো ওকে। নিলয় কথাটা বলে এগিয়ে আসে, একটা ছুরি দিয়ে নিলয়ের পেটে ঢোকাতে যাবে। তখনই নিলয় তার পকেট থেকে কাঁচ বের করে নয়নের চোখে সোজা ঢুকিয়ে দেয়। নয়ন চিৎকার করে ওঠে, রক্ত ফিনকি দিয়ে বের হতে শুরু করেছে। নয়ন ফ্লোরের উপর পড়ে যায়, যন্ত্রণায় সেই ওখানেই মারা যায়। আকাশ বলে, দেখ, এখানে আমরা এসেছিলাম ফুর্তি করতে, সাথে কোনো অস্ত্র নেই। তুই একা এসে এবারে মারছিস কেন? আমার মা বাবাকে কেন বোমা দিয়ে মেরেছিস? বোম ব্লাস্টে কেন মেরেছিস ওদের? পাগল নাকি ভাই তুই? তোর মা বাবাকে চিনিও না, তোর বাড়ি কোথায় সেটাও জানি না, তাহলে আমি মারবো কেন? কিভাবে মারবো? বোম? হাসালি ভাই। মিথ্যা বলবি না, তোকে আমি বাঁচিয়ে রাখবো না। তুই একজন ধর্ষক, আর ধর্ষকের বিচার হলো মৃত্যু। মিহান, চলে আসো ভিতরে। নিলয়ের কথা মতো মিহান চলে আসে ফোর্স নিয়ে। আকাশ আর কিছুই করতে পারে না। আকাশের গা থেকে কাপড় খুলে নিয়ে মারিয়ার গায়ে পরিয়ে দেয় নিলয়। মারিয়াকে টেনে তোলে। আকাশ আর ফারহানকে বের করে আনিয়ে সেনাবাহিনীর লোকেরা আকাশের একটা রুমে আটকে রাখা হয়। বাচ্চাদেরকে বের করে আনে শুভ্র। মিহান সব পতিতাদের বা এখানে আটকে রাখা মেয়েদেরকে উদ্ধার করলো। মিডিয়ার লোক ডাকা হয়। এবার পুরো অভিযানে নিলয়ের বর্ণনা করে। তাদের কাছে সবকিছু প্রমাণও আছে। এখানে গোলাগুলিতে সবাই মারা গেছে। পুরো ভবন সাংবাদিকরা চিরুনি তল্লাশি করে সবটা সত্যি প্রমাণিত হয়। সাংবাদিকদের ক্যামেরা ফাঁকি দিয়ে আকাশ আর ফারহানকে তুলে নিয়ে যায় নিলয় একটা নির্জন জায়গাতে। ওদেরকে গাড়ি থেকে নামানো হয়। শুভ্র রাফাতদেরকে বলে, দুটো গর্ত খুঁড়ো তোমরা। করবো নাকি? না, ওদের বুক সমান 2টা গর্ত খোঁড়ো। এর কথা মতো 2টো গর্ত খোঁড়া হয়। মিহানকে নিলয় অনেকগুলো পাথর নিয়ে আসতে বলে। মিহান নিলয়ের কথা মতো চলে যায় সেখানে। 2টো গর্ত খোঁড়া শেষ। আকাশ আর ফারহানকে সেই গর্তে নামানো হয়। পেটের উপর অব্দি মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। মুখে ওদের কাপড় বাঁধা। তাদের হাফ মাটিতে পুঁতে রাখার পর মুখের উপর থেকে কাপড় সরিয়ে দেয় ওরা। ওদের এমন অবস্থা দেখে আকাশ আর ফারহান নিজেই ভয় পায়। নিলয় বলে, এবার বল, আমার মা বাবাকে কেন মারলি? বিশ্বাস করেন স্যার, আমি মারিনি, আমি চিনিও না তাদেরকে। আমি সত্য শুনতে চাচ্ছি। আমি মারিনি, আল্লাহর কসম করে বলছি। নিলয় কিছু বলে না। শুভ্র, রাফাত, মিহান নিলয়ের কাছে আসে। নিলয় গাড়ির কাছে দাঁড়ায়। নিলয় বলে, ওরা সত্য কথা বলছে, তাহলে আমার মা বাবাকে মারলো কে? আমার তো আর কোনো শত্রু নেই, শেষ শত্রু তো আকাশ ছিল। তাহলে এরা যদি না মারে, তাহলে আমার মা বাবাকে মারলো কে? না, ওদের শাস্তি হলো মৃত্যু, কারণ ওরা ধর্ষক। ধর্ষকের একটাই শাস্তি, তাদের মরতে হবে। ওরা 12 বছরের মেয়ে তিয়াকে ধর্ষণ করেছিল, কিন্তু পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। দেশের আইন ওদেরকে শাস্তি দেয়নি। রিয়াকে কারা ধর্ষণ করেছে বারবার, তার গোপনাঙ্গে ব্লেড ব্যবহার করেছে। এদের মতো নিকৃষ্ট মানুষের বেঁচে থাকার অধিকার নেই। তাদেরকে ইসলাম শাস্তি দিবে। ইসলামের শাস্তি ওদেরকে দেওয়া হবে। ভিডিও করো, আমাদেরকে যেন না দেখা যায়। কালকে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা পোস্ট করবে, সেখানে লিখবে ধর্ষকের শাস্তি এটাই হবে। এরপর থেকে যে ধর্ষক হবে তাকে ধরে এনে শাস্তি দেওয়া হবে। চলো, ওদেরকে এখন আমরা পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো। নিলয়ের কথা শুনে সবাই এগিয়ে আসে। সবাই হাতে পাথর নিয়ে দাঁড়ায়। নিলয়ের অর্ডার অনুযায়ী সবাই দুজনের দিকে গায়ের শক্তির জোর দিয়ে পাথর ছুঁড়তে থাকে। ভারী আর কিছু বড় পাথরের কারণে ওদের দুজনের মাথা, বুক, নাক, কান সব জায়গাতেই ফেটে রক্ত বের হতে শুরু করেছে। 10 মিনিটের ভিতরেই ওরা সেখানেই মারা যায়। নিলয়ের ভিতরে একটা আলাদা প্রশান্তি কাজ করছে এখন। দর্শকের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাদের একটাই শাস্তি, মৃত্যু। কিন্তু আইন সেটা করতে পারে না। আইনের কাছে টাকাওয়ালা মানুষরা লাট সাহেব, আর শাস্তি পেয়ে থাকে নির্যাতিত গরিব মানুষরা। নিলয় গাড়িতে ওঠে। এমন সময় নিলয়ের ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখে 11 ডিজিটের একটা নাম্বার, যার সবগুলো সংখ্যা 1। নিলয় বুঝে যায় তাকে কে ফোন করেছে। নিলয় রিসিভ করে কল। হ্যালো অফিসার। শক্তিশালী মনের মানুষরা উদ্ভাবনী আলোচনা করে, সাধারণ মনের মানুষরা কোনো ঘটনা নিয়ে আলোচনা করে, দুর্বল মনের মানুষরা অন্য মানুষের কথা আলোচনা করে। এটা হলো চরম সত্য। আবারও ভুল মানুষকে মা বাবা খুনি হিসেবে ধরলে কি করছো বলো তো? ওরা তো তোমার মা বাবাকে মারেনি, আমি মেরেছি। কিন্তু খুঁজে বের করো। লুকোচুরির খেলায় আসক্ত তুমি। ভেবো না তোমাকে খুঁজে পাবো না, খুঁজে তো বের করবই, কিন্তু
সেদিন তুমি বাঁচতেও পারবে না। লুকোচুরি খেলার মজাটাই তো এটা বস। তুমি খুঁজবে, আমি লুকাবো, তারপর ঠুস করে সামনে এসে বলবো ধাপ্পা। আমাকে না খুঁজে তুমি বরং বৃদ্ধাশ্রমে যাও, সেখানে তোমার জন্য গিফট অপেক্ষা করছে। অ্যানাকোন্ডা শিকার করে সবল নয়, পেঁচিয়ে শিকারের নিঃশ্বাস বন্ধ করে ফেলে গিলে খায়। সামান্য নিঃশ্বাস থাকা অবস্থায় অ্যানাকোন্ডা তাকে ছাড়ে না। তোমার গিফট বুম। অ্যানাকন্ডা ফোন কেটে দেয়। নিলয় বুঝতে পারে না শেষ কথাটার মানে কি। অ্যানাকন্ডা কেন বোম বলল। নিলয় পায়চারি করে। 5 মিনিটের ভিতরেই নিলয়ের ফোনে একটা কল আসলো। অর্ক ফোন করেছে। নিলয় রিসিভ করে কল। অর্ক বলে, স্যার, শহরের মাঝে যে একটা বিশাল বৃদ্ধাশ্রম আছে, সেখানে বোম ব্লাস্ট করানো হয়েছে। পুরো ভবন একদম উড়ে গেছে, কোনো কিছুই যেন অবশিষ্ট নেই। দমকলের অনেক ইউনিটই সেখানে গিয়ে আগুন নেভাচ্ছে। অবস্থা ভয়াবহ, কেউ বেঁচে নেই, এমনটা বলছে সবাই। জলদি আসুন, ঘটনা এখন চরম পর্যায়ে চলে গেছে। অর্ক ফোন কাটে। নিলয় রাগে আর বিরক্তিতে গাড়ির ডিকিতে লাথি মারে। কি হচ্ছে ওর সাথে? কেন অ্যানাকন্ডা বৃদ্ধাশ্রম উড়িয়ে দিল? সে চাইটা কি? নিলয়ের সাথে কি তার শত্রুতা? কি লাগবে ওর? সে কি এমন হ্যাকার যার কাছে সবকিছুই যেন অতি সহজ? কিভাবে পারলো বোম দিয়ে পুরো 4 তলা বিলাসবহুল ভবন উড়িয়ে দিতে? বৃদ্ধ মানুষগুলো ওর এমন কি ক্ষতি করেছিল? অ্যানাকন্ডা হাসতে থাকে। মুখ থেকে সে মাস্ক খোলে, আয়নার সামনে এসে দাঁড়ায়। নিজের চেহারার দিকে তাকিয়ে সে আরো জোরে জোরে হাসতে থাকে। নিলয় আসলো বৃদ্ধাশ্রমের কাছে। পুরো বিল্ডিং পুড়ে ছাই। নিলয় এক দৃষ্টি তাকিয়ে থাকে সেদিকে। নিলয়ের মাথার মধ্যে একটাই প্রশ্ন, শালা কি অমানুষ, এভাবে মানুষকে মারছে কিভাবে? আমার কি তবে সেই পুরনো জগতে ফিরে যেতে হবে? অন্ধকার জগতে কি আমার ফিরে গিয়ে অ্যানাকোন্ডাকে খুঁজে বের করব? সে জানে না আমার অতীত কি ছিল। মনে হচ্ছে এবার আমাকেও ফিরতে হবে সে জগতে। নিলয় দাঁড়িয়ে আছে। এক এক করে লাশ উদ্ধার করে বের করে আনা হয়েছে। নিলয় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তার মা বাবার কথা মনে পড়ছে। এই মানুষগুলো কারোর না কারোর বাবা, কারোর না কারোর মা। তবে যেসব সন্তানেরা তার বাবা মাকে এখানে রেখে গিয়েছে, তারা কি সন্তান হিসেবে কুৎসিত? নিলয় এদেরকে দেখে কেঁদে ফেলেছে। হঠাৎই মিহান আসে নিলয়ের কাছে। মিহান বলে, স্যার, এই পুতুলটা পেলাম। নিলয় পুতুল দেখে চিনতে পারে এটা অ্যানাকন্ডার পাঠানো পুতুল। নিলয় সেটা হাতে নেয়। পুতুলটার পেট চাপ দিতেই শুনতে পায়, নিলয়, আগুনের শিখা যত উঁচু, বুঝতে হবে নিচের কাঠ তত শুকনো। তোমাকে আমি কাঠ বানিয়ে আগুন জ্বালাবো। আমি কি চাই জানো? তোমার ধ্বংস। তোমাকে আমি কখনো খুঁজে পাবে না। আমাকে খুঁজতে তোমার বয়স শেষ হয়ে যাবে। খুঁজে বের করো আমাকে। নিলয় এবার মনে মনে ভেবে নেয় যে সে এবার তার অন্ধকার জগতেই ফিরবে। সেই অন্ধকার জগতের নাম ডার্ক ওয়েব। কালো দুনিয়ায় সে ফিরবে, অ্যানাকন্ডার খোঁজ বের করবে। নিলয় চলে আসার প্রস্তুতি নেয়। তখনই সাংবাদিক এসে নিলয়কে প্রশ্ন করে, ঘটনা দেখে আপনার কি মনে হয়? কারা এগুলো করতে পারে? দেখুন, ঘটনা এটা নতুন নয়। আমার বাবা মাকে, বোনকে বোম ব্লাস্টে মরতে হয়েছে। জানি না কে বা কারা এই কাজটা করছে, তবে সে খুব জলদি ধরা পড়বে আশা করি। আমরা আমাদের কাজ করছি, সময় মতো জানাবো। কিন্তু কত সময়? এর মধ্যে যদি আমার তারার বোম ব্লাস্ট করে? এখন ওরা চাইলে তো যে কোনো কিছু করতে পারে, তবে আমাদের অ্যালার্ট থাকতে হবে। নিলয় সেখান থেকে চলে আসে। নিলয় অফিসে এসে চেয়ারে বসলো। চেয়ারে বসে পিসির দিকে তাকিয়ে থাকে সে। হাত কাঁপতে থাকে। 5 বছর আগে নিলয় যে অন্ধকার দুনিয়া ছেড়ে চলে এসেছে সেটার কথা ভাবতে থাকে। 5 বছর আগে নিলয়ের উপরে তার বাবা রেগে থাকতো। কেন তাকে সবসময় বকাঝকা করত? তার পিছনে একটা কারণ হলো নিলয় সবসময় কম্পিউটার নিয়ে পড়ে থাকতো। নিলয়ের বাবা তখন ইমামতি করে দিন চালাতো। মানুষ যা টাকা দিত ইমামতির জন্যই সেই টাকা দিয়ে সংসার চলতো। অল্প জমি ছিল। নিলয় সবসময় বলতো তার বাবা মাকে সে জমিগুলো দেখাশোনা করতে, কিন্তু নিলয় সেগুলো দেখতো না। সারাদিন ঘোরাঘুরি করতো আর রাত হলেই কম্পিউটার নিয়ে পড়ে থাকতো। নিলয় সেটা কাউকে বলতো না। কেবল ফারজুক সাহেব রাতে নামাজ পড়তে উঠে দেখতে পেতেন নিলয় রাতে কম্পিউটারের সামনে বসে থাকে। কম্পিউটার সেটআপটা নিলয়কে কিনে দিয়েছিল তার মা পোষা গরু বিক্রি করে। নিলয়ের এমন খামখেয়ালিপনা কাজের জন্য ফারজুক সবসময় বকতো। এভাবেই দিন চলে যায় নিলয়ের। নিলয় কম্পিউটার নিয়ে পড়ে থাকতো বলে ফারজুক সাহেব সবসময় বকাঝকা করতেন। তোর কি কোনো কাজ থাকে না? সারা রাত কম্পিউটার থেকে কি করিস? কত মানুষ কম্পিউটার টিপে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করছে,
আর তুই কি করিস? তোরে নিয়ে আর ভালো লাগে না। এরকম করে চললে তোর ওই কম্পিউটার পুড়িয়ে দেব বলে দিলাম। সবসময় এটা কেন বলো? আমি তো তোমাকে নিয়ে কিছু বলি না। কম্পিউটারে কাজ থাকে আমার, যেটা তুমি বুঝবে না। তোর মতো বেয়াদব ছেলে আমার ঘরে আল্লাহ কেন দিছে? তোর মায়ের আদর পেয়ে এমন হয়েছিস। নিজের গরু বিক্রি করে ছেলের শখ পূরণ করেছি। সবগুলো তোরা বেয়াদব। মাকে নিয়ে কিছু বলবা না? সামনে থেকে চলে যা, তোকে দেখতে ইচ্ছে করছে না। নিলয় তার বাবার কথা শুনে চলে আসে। সারাদিন ঘোরাঘুরি করে বাড়িতে এসে দেখতে পায় তার বাড়িতে কেউ নেই। নিলয় আশরাত সাহেবের বাড়িতে যায়। তার স্ত্রী বলে, নিলয় আসছিল, জলদি হাসপাতালে যা, তোর বাবা স্ট্রোক করেছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এক্ষুনি যা। কি? বাবার হঠাৎ কি হলো? জানি না, বাজারে গিয়েছিল, তারপর ফোন আসে বাড়িতে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তুই চলে যা এক্ষুনি। নিলয় এটা শুনে দৌড়ে চলে আসে হসপিটালের দিকে। হসপিটালে এসে তার বাবাকে খুঁজে বের করে। তার বাবার মুখে অক্সিজেন মাস্ক। হিনা বেগম নিলয়কে দেখে কান্না করে দেন, জড়িয়ে ধরে নিলয়কে। নিলয় বলে, হঠাৎ এমন কেন হলো বাবার? কেমন আছে তিনি? ঠিক আছে, মেজর স্ট্রোক হয়নি, কিন্তু এমন হয়েছে তোর বাবা একটি ব্যাংকে ডিপোজিট করে রেখেছিল আমাদের জন্য। সেখানে সুদ ছাড়াই 30 লাখ টাকা জমিয়েছিল, কিন্তু তোর বাবা চেয়েছিল তোকে দেশের বাইরে পাঠাবে। এর জন্য নাকি 10 লাখ টাকা লাগবে। তাই তোর বাবা গিয়েছিল ব্যাংকে 2 সপ্তাহ আগে। ব্যাংকের লোকেরা জানায় তাদের ব্যাংকের অ্যাকাউন্টগুলো কাজ করছে না, টাকা চেক করতে হবে, টাকা আটকে আছে। সব অনলাইন সিস্টেম, হাবিজাবি তো বুঝি না আমি, আমার মাথায় আসে না। ওনারা তারিখ দেয় আজকে আসতে, অ্যাকাউন্ট ঠিক হতে সময় লাগবে। আজকে যে জানতে পারে ব্যাংক বন্ধ। আরও লোক এসেছে ব্যাংকে, ব্যাংকের ম্যানেজার ভাগছে, সব অ্যাকাউন্ট তিনি বন্ধ করে দিয়ে পালিয়েছে। তাই তোর বাবা স্ট্রোক করে। আচ্ছা, এখানে থাকো, আমি দেখি ব্যাংকের ওদিকে গিয়ে কি হয়েছে। ডাক্তারের সাথেও কথা বলে নিব। ও, বাবার সেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে, বই তো দিয়েছিল, সেটা কই? আমাকে দাও, দেখি ব্যাংকে যে কি করা যায়। নিলয় বইটা নিয়ে সেখান থেকে চলে আসে। ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার জানায় তেমন কোনো ভয় নেই, নর্মাল স্ট্রোক করেছেন ফারজুক। নিলয় হসপিটাল থেকে সোজা বাড়িতে চলে আসে। রুমের ভিতরে আসলো সে। দরজা আটকাতে গিয়ে সোজা কম্পিউটার কাছে আসলো। তারপর সেটা অন করে পিসির সামনে বসলো। তারপরে নিজের সব তথ্য হাইড করে, নিজের সব তথ্য সরিয়ে ফেলে VPN এর সাহায্যে ডার্ক ওয়েবে প্রবেশ করে নিলয়। একটা লিংক তৈরি করতে থাকে নিলয়। নিলয় জানে কিভাবে জিমেল আইডি হ্যাক করতে হয়। বটনেট ব্যবহার করে ব্রাউজার হ্যাকিং করে। র্যাম সামওয়্যার ব্যবহার করে ভাইরাস প্রয়োগ করে যে কোনো অ্যাকাউন্ট হ্যাক করা সহজ। হ্যাকাররা ক্রেডিট কার্ড নাম্বার চুরি করা, অ্যাকাউন্ট সম্পর্কিত স্পর্শকাতর তথ্য সংগ্রহ বা সম্পূর্ণ ব্যাংকের সিস্টেম হ্যাক করার মাধ্যমে প্রতারণা করে থাকে। নিলয় খেলবে নতুন গেম। ফিশিং মেসেজ তৈরি করে একটা মেসেজ লিখলো। সেটা জিমেলে পাঠানো যাবে এমন SMS। নিলয় একটা মেসেজ লিখেছে, ট্রুকর টাকা হ্যাজ বিন অ্যাডেড টু ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট। তারপরে একটা লিংক সেট আপ করে দেয়। লিংকটাতে কেউ ক্লিক করলেই তার ফোন কিংবা যে ডিভাইস থেকে লিংকে প্রবেশ করবে সেই ডিভাইসটা হ্যাক হয়ে যাবে। নিলয় সেই ডিভাইসটাকে সাথে সাথে কন্ট্রোল করতে পারবে, কারণ লিংকটাতে ঢুকলেই ভাইরাস অ্যাড হবে তার ডিভাইসে। এরপর নিলয় সেই ভাইরাসটাকে সফটওয়্যারের মাধ্যমে যে কোনো কিছু করতে পারবে। সবকিছু রেডি করে নিয়েছে। এরপরে ডিবি ব্যাংকে জিমেলে সেই ফিশিং মেসেজ পাঠিয়ে দিয়েছে। নিলয় জানে এই মেসেজটা তারা রিড করবেই। এই কারণেই যেহেতু ডিবি ব্যাংকের ম্যানেজারেরা এই টাকার জালিয়াতি করেছে। অনেক শাখা ব্যাংক থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এই টাকা ঢোকা নোটিফিকেশন মেসেজ যাবে জিমেলে। জিমেলে নিলয় সেম মেসেজ পাঠালো। মেসেজ পাঠিয়ে নিলয় অপেক্ষা করে। পায়চারি করছে সে। 1 মিনিটের ভিতরেই নিলয় দেখতে পায় সে জিমেল রিড হয়েছে এবং কম্পিউটার ডিভাইস থেকে সেই লিংকে প্রবেশ করা হয়েছে। নিলয় 10 সেকেন্ডের ভিতরেই সেই ডিভাইসটা কন্ট্রোল করে নিল। বসে থাকা কম্পিউটারের সামনে বসে থাকা লোকটা বুঝতে পারে না হঠাৎ করে কি হলো। টাকার মেসেজ অনেকগুলো এসেছিল। চেক করতে করতে হঠাৎ কেন মেসেজ ক্লিক করে লিংকে প্রবেশ করছে বুঝতে পারছে না। সে ততটা পাত্তা দেয় না, কিন্তু সবকিছু চেক করে যখন কম্পিউটার অন রেখে মেল অ্যান্সারের কাছে গিয়ে টাকার পরিমাণ হিসেব দেয়, কিন্তু ততক্ষণে নিলয় তার কাজ শুরু করে দিয়েছে।
দেখতে পায় কম্পিউটারের সবগুলো ব্যাংকের শাখা অ্যাকাউন্টের হিসেব রাখা আছে। তাদের অ্যাকাউন্টে বেশি টাকা, সেগুলোকে আলাদাভাবে সাজিয়ে রাখা হয়েছে। যে শাখায় যতগুলো অ্যাকাউন্টে টাকা আছে সেগুলো আলাদা করা। নিলয় আগে মেল অ্যাকাউন্টটা হ্যাক করে পাসওয়ার্ড চেঞ্জ করে নেয়। এমনকি এবারে পাসওয়ার্ড যতবারই চেঞ্জ করা হবে সেটা আর চেঞ্জ হবে না, ওয়ার্নিং দেওয়া হবে, তারপরে পুরো অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। নিলয় মুচকি হাসতে থাকে। এবারে কোথায় যাবে ওরা? নিলয় তার বাবার অ্যাকাউন্ট চেক করে চেক বইয়ের নাম্বার দেয়, সেখানে 30 লাখ টাকা আছে। নিলয় তার নিজের ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকাগুলো সেন্ড করে দিয়ে মেসেজ ডিলিট করে দেয়। পরে মেন অফিসারের কম্পিউটারে একটা মেসেজ দেয়। হ্যালো, মাই নেম ইজ হারকিউলিস। তোমার এই কম্পিউটারটি হ্যাক করা হয়েছে। তোমার কম্পিউটারের যাবতীয় অ্যাকাউন্টগুলোও হ্যাক করা হয়েছে। তোমার অনেক গোপন তথ্য ফাঁস হতে চলেছে। চেক করো তোমাদের সব কিছু ঠিক আছে কিনা। অফিসার সঞ্জয় দত্ত অবাক হয়, ভয় পায় হঠাৎ করে এমন মেসেজ কে দিল। কোন নাম্বারে দেখা যাচ্ছে না, কোনো জিমেল নেই, সবগুলোই ব্ল্যাঙ্ক। সঞ্জয় অ্যাকাউন্ট চেক করে। হ্যাকার যা বলেছে তা হয়েছে। সে তাড়াতাড়ি রিকভারি দিতে যায়, কিন্তু নিলয় রিকভারি জিমেল নিজের বানানোর জন্য জিমেল সেন্ড করে দিয়েছে, নাম্বারগুলো রিমুভ করে দিয়েছে। নিলয়ের জিমেলে কোড আসে, কিন্তু নিলয় তো কখনোই কোড দেবে না। সঞ্জয় ভয় পায়, সে ঘামতে থাকে। তার ব্যাংকের সবগুলো শাখার অ্যাকাউন্টে যে মেন অ্যাকাউন্ট আছে সেসব হ্যাক করা হয়েছে। সঞ্জয় বুঝতে পারে না কি করবে, মাথা কাজ করছে না তার। এমনটা কেন হলো, তবে হ্যাক হলো বুঝতে পারে না। নিলয় আবারও মেসেজ দেয়, সেখানে লেখা, আমি কিছুই নষ্ট করব না যদি সবগুলো অ্যাকাউন্টের টাকা যথাযথভাবে একদিনের ভিতরে ফেরত দেন, তবে আপনাদের সব তথ্য ফেরত দিয়ে দেব। আপনাদের নিজেদের অ্যাকাউন্টটাকেও ফেরত দেব। কিছুই নষ্ট হবে না। সময় মাত্র 24 ঘন্টা, না হলে সবগুলো অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নেব আর আপনার সব তথ্য পুলিশের কাছে দিয়ে দেব। মেসেজটা দিয়ে কম্পিউটার বন্ধ করে দেয়। তারপর সোজা বাজারে চলে আসে। তার অ্যাকাউন্ট থেকে 30 লাখ টাকা তুলে নিয়ে সে সোজা হসপিটালে নিয়ে যায়। ব্যাগ ভর্তি টাকা নিয়ে হসপিটালে আসলো। তার বাবা বসে আছে হেলান দিয়ে বেডের উপরে। সে নীলা, ফাহি, হেনা, আসরাত বসা। নিলয়কে দেখে ফারজুক বলে, আমাকে দেখতে এসেছে, মরলেও তো খোঁজ নেবে না। নিলয় কিছু বলে না। এরা সবকিছু বলে যে নিলয় এসেছিল, ব্যাংকে গিয়েছিল। নিলয় ব্যাগ বাড়িয়ে দিয়ে বলে, আপনার 30 লাখ টাকা এই ব্যাগে টাকা তুলে নিয়ে এসেছি। ব্যাংক অ্যাকাউন্ট খুললে আগে ভালোভাবে খোঁজ নিবা যে কোন ব্যাংক পুরাতন, কোন ব্যাংকের রেকর্ড ভালো, কোন ব্যাংকের লোকদের ব্যবহার ভালো, সুবিধা অসুবিধা কি কি। সুদের হার না দিলেও সব ব্যাংক যে ইসলামিক ব্যাংক হবে এমন না। তুমি সৎ মানুষ, সুদ দিবে না অ্যাকাউন্টে টাকা রাখলে, তাই বলে এটা ভাববে না সেই ব্যাংকটা ভালো। এরকম ভুল নেক্সট টাইম করবেন না। যদি করেন তখন আমাকে কিন্তু পাবেও না হয়তো। অনেক ঝামেলা করে টাকা উঠিয়ে আনলাম, বাকিদের টাকাও ফেরত দেওয়া হচ্ছে। দেখে নিও সব ঠিকঠাক আছে কিনা। ও আরেকটা কথা, আমি দেশের বাইরে যাব না। নিলয়ের কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। ফারজুক 60 টাকার ব্যাগটা পেয়ে অনেক খুশি হয়ে গেছে। নিজের জমানো হালাল টাকা পেয়ে তার সব অসুস্থতা চলে গিয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি। সবাই খুশি হয়। তারপর তাকে রিলিজ করা হয়। এভাবেই কিছুদিন চলে যায়। একদিন নিলয়ের কম্পিউটারের সামনে বসে কানে হেডফোন গুঁজে জোরে জোরে গান শুনছে। হিনা বেগম বাড়ির পিছনে পুকুরে পানি আনতে গিয়েছিল রান্নার জন্য। কলসি কাকে তুলতেই পা পিছলে পড়ে যান তিনি। ভারী কলসিটা ফসকে গিয়ে হাঁটুর উপর পড়ে। ওনার হাঁটু যায় মুচকে, ব্যথায় জোরে চিৎকার করতে থাকে। নীলা মাদ্রাসাতে ছিল। দুপুরে ফারজুক আর নীলা একই সাথে বাড়িতে প্রবেশ করে। ঘটনা আধা ঘন্টা হয়ে যায়। ওনারা এসে হেনাকে ডাকতে থাকে, কিন্তু পায় না। হঠাৎ করে চিৎকার শুনতে পান। হেনা যন্ত্রণায় চিৎকার করছে, বাড়ির সবাইকে ডাকছে। নিলয় রুমেই ছিল। নীলা ডেকেছে কিন্তু শুনতে পায়নি। তবে নীলা আর ফারজুক গিয়ে হেনাকে তুলে আনে। ফারজুক হেনাকে ডাক্তারখানায় নিয়ে যায়। নীলা তার বাবাকে বলেছিল, ভাইয়াকে ডাকবো? না, জানোয়ারটাকে তো আর ডাকতে হবে না, সে এভাবেই থাকুক। দেখি সে তার মাকে কখন খুঁজে পাই। কিন্তু ভাইয়া যদি... চুপ, চল আমার সাথে হাসপাতালে। তার কিছু বলে না। তার মাকে নিয়ে হসপিটালে যায়। পায়ে ব্যান্ডেজ করে দেয় হেনার। ফারজুক বাড়িতে আসে, চুপচাপ বারান্দায় বসে। নিলয় 1.5 ঘন্টা পরে বাইরে আসে। হেনাকে ডাকে, মা কোথায় তুমি? ক্ষুধা লাগছে। তোর মায়ের মাথা চিবিয়ে খাবি, এনে দেব। এভাবে কথা বলো কেন তুমি? তা তোমাকে স্যার স্যার বললে ডাকলো। তা স্যার, এখন ক্ষুধা লাগছে আপনার?
কি করতে পারি আপনার জন্য? ধুর মা, কই বলো। কম্পিউটার নিয়েই থাক। তোর মা হাসপাতালে, পা ভাঙছে, পুকুরে পড়ে গিয়েছিল, কানে তুমি হেডফোন গুঁজেছিলে। তোর ওইসব জানার কি দরকার? তোকে কতবার ডেকেছে, আর তুই? তোর কম্পিউটার আজকে আমি ভেঙেই ফেলবো। আর্য কথাগুলো বলে উঠে দাঁড়ায়। তারপর হাতে একটা লোহার রড নিয়ে এসে নিলয়ের ঘরে প্রবেশ করে। নিলয় বুঝতে পারে না কোন দিকে যাবে। ফারজুক এসে মনিটরের উপরে জোরে একটা বাড়ি দেয়। বাড়ি দিতে দিতে সবগুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলে। কিবোর্ড, মাউস, সিপিইউর যা যা আছে, ভিতরে বাইরের সবগুলোই বাড়ি দিয়ে পুরোটাই একদম কাগজের মতো টুকরো টুকরো করে দিয়ে সবগুলো পানিতে ফেলে দেন। নিলয় কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে। সে ঘর থেকে বের হয়ে যায়, হসপিটালে চলে আসে। সেখানে এসে তার মায়ের সাথে দেখা করে। নিলয় যদি তার মায়ের ডাক শুনতে পেত তাহলে হয়তো আজ এমন হতো না। নিলয় চুপচাপ মায়ের পাশে বসে কাঁদতে থাকে। কি ভাবছো তুমি? ফাহির কথা শুনে নিলয় কর্পোরা থেকে বাস্তবে ফিরে এলো। পিছনে তাকিয়ে দেখে ফাহির এসেছে। ফাহির নিলয়ের কাছে আসলো। নিলয়ের সামনে চেয়ারে বসে নিলয়ের হাত ধরলো। নিলয় ফাহির ঠোঁটের দিকে তাকায়। ফাহি বলে, কি দেখছো ওইভাবে? তোমার ঠোঁট। হ্যাঁ, কেন? চুমু খেতে ইচ্ছে করছে। ভূতে ধরেছে নাকি? ও, বারণ আছে? আচ্ছা তবে থাক। সেটা কখন বললাম? তার মানে বারণ নেই? তাহলে একটা চুমু খেতে পারি? এখন এখানে? আবার কোথায় খেতে হবে? জায়গা বাধ্যতামূলক নয়। একটা চুমুর অভাবে আমার মাথা কাজ করছে না। ফাজিল ভয় করছে আমার যদি কেউ আসে। আসলে আসবে, তাতে কি? আমি তো আমার ইয়েকে চুমু খাবো, তাই না? ইয়েটা কি? আমার আগামীর বউ। শুনতেই তো কেমন লজ্জা লাগছে। আচ্ছা তাহলে সরে আসো। নিলয় ফাহিকে ডাকে। এমন সময় অর্ক ভিতরে আসলো। দুজন দুদিকে সরে যায়। অর্ক বিষয়টা বুঝতে পারে। তখনই রুম থেকে চলে যেতে থাকে, কিন্তু নিলয় যেতে বারণ করলো। নিলয় বলে, অর্ক, প্রতিটা হাসপাতাল, মসজিদ, মার্কেট, স্কুলে, কলেজ, মাদ্রাসা সবখানে পুলিশ আর আর্মি ফোর্স সিভিলে অবস্থান করো। আজ থেকে ওদের ডিউটি চারপাশে থাকে। কোনো সন্দেহজনক কিছু দেখলেই তাকে ধরে এনে জাস্টিফাই করবে। আমার মনে হচ্ছে অ্যানাকোন্ডা আরও বড় ব্লাস্টের প্ল্যানিং করছে, কিন্তু আমি সেটা হতে দিব না। বোমটা সে প্ল্যানিং করে ব্লাস্ট করছে কিভাবে জানি না স্যার, আমাদের বড় একজন হ্যাকারের দরকার। তার সাহায্য পেলে হয়তো হ্যাকারের লোকেশন ট্র্যাক করা যাবে। আচ্ছা এসব নিয়ে ভেবো না। আমার কাছে অ্যানাকোন্ডা দুটো পুতুল দিয়েছিল, সেটা আমাকে দিয়ে যাও তো। ঠিক আছে স্যার। কিছু সময়ের ভিতরেই দুটো পুতুল এনে দেয়। নিলয় সেগুলো নিয়ে অফিসে বের হয়। যখন সে বের হতে যাবে তখনই সবাই প্রশ্ন করে, স্যার কোথায় যাচ্ছেন? পুতুল নিয়ে খেলতে। আর কেউ কোনো প্রশ্ন করলো না। নিলয় সোজা চলে আসে সিক্রেট অফিসে। অফিসের ভিতরে আরো দুজন ছেলে বসে আছে। ওরা দুজন নিলয়ের স্পেশাল লোক। নিলয় দরজার কাছে আসলো, ফিঙ্গার ছাপ দিয়ে দরজা খুলে প্রবেশ করে। নিলয়কে দেখে দুজনেই তাকায়। একজনের নাম সিয়াম, আরেকজনের নাম মাসুম। সিয়াম বলে, কি হয়েছে ভাই, কোনো সমস্যা? হ্যাঁ, ডার্ক ওয়েবে কোনো নিজস্ব সাইট পেয়েছিস যেটার নাম অ্যানাকোন্ডা? সে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, তাকে ট্র্যাক করব। সে অনেক চালাক। আমার পরিবার ও বৃদ্ধাশ্রম বোম ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছে। কি বলো ভাই, তোমার সাথে মাইন্ড গেম? তাই কি খুঁজে পেয়েছো? সেটার জন্যই এখানে এলাম। প্রুফ বলতে এই দুটো জিনিস আছে, তোরা এই দুটোর ব্যবস্থা কর। সে আমাকে কল করেছিল, নাম্বারটা সাজানো। নিলয় পিসির সামনে বসলো, তার ফোন বের করে, ডার্ক ওয়েবে প্রবেশ করে। পুরনো সেই জগৎ যেখানে নিলয়কে সবাই ভয় পেত। সেই ভয়ের নাম ছিল ডার্ক হারকিউলিস। নিলয় তার সেই সাইডে প্রবেশ করে। নিলয় অ্যানাকোন্ডার কথা ভাবছে। সে একজন ব্যাড হ্যাকার, সাইবার অপরাধী। যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত থাকে তাদের সাইবার অপরাধী বলে। হ্যাকার যারা আক্রমী বা সাইবার ক্রিমিনাল নামেই পরিচিত। কম্পিউটার সিস্টেম এবং দুর্বলতা সম্পর্কে তাদের জ্ঞান ব্যবহার করে লক্ষ্য প্রতিরক্ষা উল্লঙ্ঘন করে। কন্ট্যাক্ট সিস্টেমে প্রবেশের জন্য ওয়েবসাইটের দুর্বলতা, দুর্বল পাসওয়ার্ড এবং নিরাপত্তা ভুল কনফিগারেশন শোষণ করে। নিলয় বুঝতে পারে না সেটা ভুল কি করলো, যেটা পরিবর্তন বা মুছে ফেলা। পরিবেশনাগুলিকে ব্যবহার করা বা আরো আক্রমণের জন্য একটা লাঞ্চপ্যাড হিসেবে অ্যাপ সিস্টেম ব্যবহার করেছে। সাধারণত ফিশিং, হ্যাকিং, সাইবার নির্যাতন, পরিচয় চুরি করা,
স্প্যামিং এই ধরনের অপরাধী বেশি সংগঠিত হয়। তবে বর্তমান সময়ে বহুত ব্যবহৃত সাইবার হামলার অন্যতম একটি হচ্ছে ফিশিং, ভিশিং ও স্মিসিং। ফিশিং একটি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণ, যেখানে আক্রমণকারী বিশ্বস্ত ব্যক্তি হিসেবে অবস্থান করে এবং ভিকটিমকে ভুয়া জিমেল পাঠায়। এই ইমেলের লিঙ্কে ক্লিক করলেই সমস্ত তথ্য চলে যায় হ্যাকারদের হাতে। জনপ্রিয় ওয়েবসাইট, স্টোরেজ বা প্ল্যাটফর্মের নামে ছদ্মবেশী গ্রাহকদেরকে অ্যাকাউন্ট, পাসওয়ার্ড সহ বিভিন্ন সংবেদনশীল তথ্য ফিশিং এর মাধ্যমে হাতিয়ে নিয়েছে সাইবার ক্রিমিনালরা। এছাড়াও ম্যালওয়্যার ও ভাইরাস ছাড়তে ব্যবহার হয়েছে এটি। ধরনের ক্রেডেনশিয়াল ফিশিংগুলো ব্যক্তি ও কর্পোরেট প্রতিষ্ঠান উভয়কেই টার্গেট করে তাদের হামলার পরিচালিত করে। ফিশিং এর মানে হচ্ছে শব্দ ফিশিং, যখন কম্পিউটার বা ইন্টারনেটে নিয়ে প্রবেশ সতর্ক, যখন হ্যাকার হ্যাকিং কার্যক্রম চালিয়ে যেতে পারে একটা ফোন কলের মাধ্যমে। সাধারণত ফোন করে ব্যবহারকারীকে গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হয় এই হ্যাকিং এর মাধ্যমে, যেটা নিলয়কে করেছিল অ্যানাকন্ডা। তাই বুঝতে পারে অ্যানাকন্ডা তাকে কেন কল করেছিল, তার লোকেশনের জন্য সে কল করেছিল। এছাড়াও অ্যানাকন্ডা এই ফোন কলের মাধ্যমে যে কারোর ডেবিট কার্ড নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার, বিভিন্ন ধরনের পাসওয়ার্ড বা পিন নাম্বার নেওয়ার জন্য সাজিয়ে থাকে। কলটি এভাবে করা হয়, ভিকটিম বুঝতে পারে না হ্যাকার কল করেছে বা তাকে ধোঁকা দেওয়া হচ্ছে। আমাদের দেশে বিকাশ নাম্বারের মাধ্যমে এমনটি প্রয়োগ করা হয়। বলা হয়, আমি বিকাশে কাস্টমার কেয়ার থেকে বলছি, আপনাদের এই তথ্যগুলি লাগবে, না দিলে আজকের ভিতরেই আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। অসচেতন কাস্টমাররা অজ্ঞাততাবশত তাদের গুরুত্বপূর্ণ তথ্য যেমন পিন নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দেন। এরপরে যা হওয়ার তাই ঘটে। বাইরের দেশগুলোতেও এমনটা হয়। যেমন তাদের কোনো কোম্পানিতে কাজ করে, তাদের ফোন কল দিয়ে বলা হয়, আমি অমুক কোম্পানি থেকে ডিপার্টমেন্ট থেকে বলছি। ফিশিং হ্যাকিং এর মূলত ভিকটিমদেরকে ভয় দেখানো হয়, যেমন এখানে তথ্য না দিলে আপনাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে বা অফিসের কাজে জরুরি তথ্যগুলো লাগবেই ইত্যাদি। ফিশিং মানে এসএমএস ফিশিং। এর মাধ্যমে হ্যাকার ইন্টারনেট ব্যবহার না করে শুধু টেক্সট মেসেজের মাধ্যমে হাতিয়ে নিতে পারে হাজার হাজার টাকা। অ্যানাকন্ডা নিলয়কে মেসেজ দিয়েছিল কিনা সেটা চেক করার জন্য নিলয় তার ফোন চেক করে। নিলয় অবাক হয়, সাথে ভয়ও পায়, কারণ যেদিন নিলয়ের বাবা মা বোনকে বোম দিয়ে মারা হয় সেদিন সন্ধ্যায় নিলয়কে এসএমএস করেছিল অ্যানাকন্ডা। নাম্বারটা হলো 11টা1। এই নাম্বার থেকে নিলয় কল করেছিল অ্যানাকন্ডা। তবে মেসেজের মাধ্যমে সেভাবে টাকা হাতানো হয়নি, অ্যাকাউন্টের টাকা ক্র্যাশ ইন হতো। সঙ্গে সঙ্গে কেউ একজন কল করে বলতো, ভাই ভুল করে আপনার ফোন থেকে চলে গেছে, দয়া করে পাঠিয়ে দিন। আপনি ব্যালেন্স না চেক করে টাকা পাঠিয়ে দিলেন, তো আপনার টাকাই চলে গেল তাদের হাতে, অথচ আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই আসেনি। এই ধরনের হ্যাকিং এর ক্ষেত্রে কোনো পরিচয় নাম্বার ব্যবহার করা হয়, যেমন বিকাশ, রকেট, পিপল ইত্যাদি। দেখে বুঝতেই পারবেন না এটা ফেক নাম্বার। অন্যান্য দেশে যাদের পিপল আছে তাদের ফোনের মাঝে মাঝে এমন হ্যাকিং এসএমএস আসে, যারা ভুল করে তথ্যের রিপ্লাই দেয়। তাদের সব তথ্য চলে যায় হ্যাকারদের হাতে। কখনো কখনো টেক্সট এসএমএস এ লিংক পাঠিয়ে দিয়ে বিভ্রান্ত করা হয় ভিকটিমকে। লিংকে ক্লিক করেই ফিশিং সাইটে চলে যায় এবং ইউজার বুঝে ওঠার আগেই হ্যাকিং এর শিকার হয়। নিলয় ডার্ক ওয়েবে ঢোকে, নিজের বানানো হারকিউলিস সাইটে প্রবেশ করে, তারপর একটা লিংকে ক্লিক করে আরেকটা সাইটে নিয়ে যায়। সেখানে তার বানানো জিমেল আইডি পাস দিয়ে প্রবেশ করে, তারপরে অ্যানাকন্ডার পাঠানো নাম্বারে সেখানে বসায়। নেক্সটে ক্লিক করে একটা নতুন পৃষ্ঠা আসে। এখানে একটি কঠিন 19 সংখ্যার ক্যাপচার আসলো, আর সেটা একটা চিত্র আঁকা হবে এবং সেটা 3 মিনিটের ভিতরে। এটা না হলে আসল নাম্বার খুঁজে পাওয়া যাবে না। নেক্সট আবারও এই পেজে আসতে হলে 6 ঘন্টা অপেক্ষা করতে হবে। নিলয় নেক্সটে চাপ দেয়, একটা ক্যাপচার আসলো। নিলয় ক্যাপচারটার দিকে তাকিয়ে থাকে পুরো 1 মিনিট, কোনো উত্তেজিত না হয়ে চুপচাপ মনোযোগ দিয়ে ক্যাপচারটা সাজাতে থাকে। সাজাতে শেষ পর্যায়ে চলে আসে। সংখ্যার মাধ্যমে চিত্র প্রদর্শিত হবে, কিন্তু এখানে 15তে আটকে আছে। আর 10 সেকেন্ড। নিলয় মিলিয়ে ফেলেছে। নেক্সট অপশন আসতে 10 সেকেন্ড সময় নেয়। নিলয় সবকিছু মিলিয়ে চুপচাপ বসে থাকে। তারপরে 10 সেকেন্ড পরেই নেক্সট অপশন আসলো। তখনই নাম্বারটির আসল নাম্বার চোখের সামনে ভাসতে থাকে। তার মানে ক্যাপচারটি সঠিক হয়েছে। নিলয় দীর্ঘ একটা শ্বাস ছেড়ে পিসির দিকে তাকালো। রবির একটা নাম্বার। নিলয় নাম্বারটা তার ফোনের পাতায় একটা ডিজিট পাততেই ওর নাম্বারটা সামনে ভেসে ওঠে। নিলয় অবাক হয় সেই নাম্বার দেখে, কারণ নাম্বারটা তার ফোনে সেভ করা খুব পরিচিত একজনের নামে।
নিলয় মুচকি হাসে, মনে মনে বলে, ইস, তাকে ভালোবাসলাম, নিজের কাছে রাখলাম, সে আমার সাথে মাইন্ড গেম খেললো, কিন্তু সে একা। নাকি তাকে দিয়ে গেমস খেলানো হচ্ছে অন্য কেউ? তবে খেলতে থাকুক, আমিও দেখতে চাই সে কতটা খেলতে পারে। নিলয় তার পিসি বন্ধ করে সিয়ামকে ডাক দেয়। সিয়াম বলে, ভাই তোমার কাজ শেষ। পুতুলগুলোর ভিতরে ক্যামেরা ছিল, লাইভ ক্যামেরা, আর রেকর্ড চিপো, মেমোরি চিপো আসে, লোকেশন ট্র্যাক চিপ ছিল। তুমি যেখানে এসছো সে লোকেশনও সে জানে, কিন্তু আমি লোকেশন চেঞ্জ করে একটা ফেক লোকেশন সেট আপ করে দিয়েছি সেই চিপে। এখন তুমি যেখানেই যাবে এটা একটি ফেক লোকেশন দেখাবে। নষ্ট করিনি, তবে ক্যামেরাগুলো নষ্ট করেছি। মেমোরিও আছে যেটার মাধ্যমে তুমি অডিও শুনতে পারবে। মেমোরির ওপর সিরিয়াল নম্বর, যেখানে 24 সাল আছে, সিরিয়াল নম্বর থেকে মেমোরির ডিটেলস বের করেছি। হুম, আমার টিমকে এখানে নিয়ে যাওয়া যাবে না। আমি জানি হ্যাকার কে, তাকে এতটা কাছের ভেবেছি, এতটা ভালোবাসা দিয়েছি, নিজের কাছের মানুষ হিসেবে দেখেছি। সে আমার পরিচিত খুব, টিমকে জানালে তার কাছেও খবর চলে যাবে। তোরা আছিস তো? তোরা কাজটা কর, আমি তার উপর নজর রাখছি। শুভ্রকে বলে নজর রাখার কাজটা করতে। শোন, তোদেরকে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বার অন থাকবে, এর লাইভ লোকেশন আমাকে জানাবি। আমি নতুন ফোন আর নাম্বার নিয়েছি, নাম্বারটা দিয়ে যাচ্ছি, সেখানেই তোদের সাথে কথা হবে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। নিলয় মুচকি হাসতে থাকে। নিলয়ের যেদিন কম্পিউটার নষ্ট হয়েছিল, নিলয় অনেক কেঁদেছিল, কারণ নিলয় ছিল হ্যাকারদের বস। দুজন সঙ্গী ছিল, তারা হলো সিয়াম আর মাসুম। নিলয়কে যখন বাসা থেকে তাড়িয়ে দেয়, তখন সে সোজা এদের কাছে আসে। নিলয়কে ওরা নিজেদের কাছে রেখেছিল। প্রথম 1.5 বছর ওরা অনলাইনে কত কিছু করেছে, মানুষকে নিয়ে তারা গেমস খেলেছে, টাকার উপরে শুয়েছে। নিলয় একটা পাওয়ারের দরকার ছিল, আর সেই পাওয়ারটার নামই ছিল কোনো সরকারি অফিসার হওয়া। নিলয় সেটাই করে। বাংলাদেশের সেনাবাহিনীর অফিসিয়াল সাইট হ্যাক করে সেখানে এত বেশি অ্যাটাক দেয়, পুরো সাইট নিজেদের কন্ট্রোলে নিয়ে রাখে ওরা। সেখান থেকে সেনাবাহিনীর মেজরের নাম্বার পায়। নিলয় তার গ্রামে তার অ্যাসিস্ট্যান্টের মিথ্যা গল্প শোনায়। আসলে গল্পটা নিলয়ের মাসুম আর সিয়ামই জানে। নিলয় তার অতীত কল্পনা করে হাসতে থাকে, কিন্তু নিলয় সে অতীত এখনো প্রকাশ করতে চায় না। সময় মতো অ্যানাকন্ডার সাথে সে গেমস খেলে তাকে নিজের মাইন্ড গেমে ফেলবে। অ্যানাকন্ডা চেয়ারে বসে সিগারেট টানছে, ওর পিছনে 5 জন লোক দাঁড়িয়ে। অ্যানাকন্ডা হাসতে থাকে, কারণ অ্যানাকন্ডা নিলয়ের প্রতি পদক্ষেপ জানে। নিলয় কোথায় আছে, কি করছে সেটা বুঝতে পারে অ্যানাকন্ডা। নিলয়ের সাথে শত্রুতা কেন? অ্যানাকন্ডা জানে কেন নিলয়ের সাথে শত্রুতা আছে তার, সেটা বাইরের কেউ জানে না। অ্যানাকন্ডা এখন হাসছে, তার কারণ হলো নিলয় তার সব ফোর্সকে বলেছে হসপিটাল, মার্কেট, শিশু পার্ক, পাবলিক প্লেস, মাদ্রাসা, স্কুল, কলেজ তার ফোর্স পাঠানো হয়েছে। কিন্তু অ্যানাকন্ডা এইসব খবর তখনই জানে, তাই সে নতুন প্ল্যান করে। এবার সে বুড়োদেরকে মেরেছে। এরপরে সে সিদ্ধান্ত নেয় শিশুদের পার্কে বিকেলে বয়স্ক বৃদ্ধরা জগিং করতে আসে, সেখানেই ব্লাস্ট করবে। অ্যানাকন্ডা বোম বানানোর জন্য তার লোকেদেরকে ডেকেছে। সে বলে, ভয়েস রেডি হয়ে যাও, শিশু পার্কে বাচ্চাদের সাথে বয়স্কদেরও ওড়াতে হবে। এবার শিশু পার্কে টার্গেট করেছি। সবচাইতে বড় পার্ক হলো সেক্টর পার্ক। সবাই আমরা সেখানে গিয়ে বাচ্চাদের ব্যাগে বোম রাখবো, তারপর আমি নিজের দায়িত্বে ব্লাস্ট করব। সবাই রেডি? অ্যানাকন্ডার কথা মতো সবাই বোম বানাতে থাকে। অ্যানাকন্ডা কে, সে কেন নিলয়ের পিছনে পড়েছে, তার বিশেষ কারণ তো আছে, সেটা নিলয় জানে, আবার অ্যানাকন্ডাও জানে। নিলয় নিজের মতো প্ল্যান করেছে। সে অ্যানাকন্ডাকে এবার খেলাবে অন্যভাবে। মানুষ মারার জন্য দায়িত্বহীনতার কারণে নিলয়কে অপমান করা হবে। জনগণ আন্দোলন করবে। অ্যানাকন্ডা আন্দোলনেই বোম ব্লাস্ট করার প্ল্যান করেছে। সে সিগারেট টানতে টানতে নিলয়ের উদ্দেশ্যে বলে, এক ডালে 3টে পাখি, একটা গলিতে একটা পাখি মরবে, কিন্তু একটা বোমে সবগুলো পাখিও মরবে না। তুমি আর তোমার টিম হলো সেই পাখি। সময় হলে তোমাদের অফিসটাকে ধ্বংস করব, এটা আমার চ্যালেঞ্জ। নিঝুম রাতের আধারে শয়তান বের হলে কুকুর যখন দেখে তখন ঘেউ ঘেউ করে ওঠে। শয়তান যখন তার ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে কুকুরের দিকে তাকালো, কুকুর ভয়ে কেঁদে ওঠে। আমি শয়তান, তোমাকে ধ্বংস করতে আসছি, পারলে তুমি আমাকে খুঁজে বের করো। আই অ্যাম দ্য ডেভিল হ্যাকার মিস্টার অ্যানাকোন্ডা।
নিলয়, আই অ্যাম কামিং। নিলয় চড়ে হাসতে থাকে। হ্যাকার লুকোচুরি দেখতে নিলয়ের এখন বেশ ভালোই লেগেছে। নিলয়কে সে চ্যালেঞ্জ দিয়েছিল, নিলয়ও জানে। অ্যানাকন্ডা জানে না নিলয় একজন হ্যাকার। ফারজুক সাহেব কম্পিউটার নষ্ট করে, তারপরে নিলয় মন খারাপ করে থাকতো। সেই ঘটনার 2 মাস পরেই নিলয় বাইরে গিয়েছিল রাতে। রাহিকে দেখতে পায় গলায় ফাঁসি দিয়েছিল। আর সেসব তন্ময় ভিডিও করে সবার সামনে প্রেজেন্ট করে। দোষ হয় নিলয়ের। রাহির সাথে তন্ময়ের সম্পর্কের ফলে রাহি সুইসাইড করতে যায়, কিন্তু মাঝখানে ফেসে যায় নিলয়। ফলে ফারজুক তাকে বাড়ি থেকে বের করে দেয়। নিলয় তখনই ঢাকাতে এসে মাসুদদের সাথে থাকে। সিয়াম আর মাসুম এসেছে মার্কেটে। এখানে 100-এরও বেশি ইলেকট্রিশিয়ান দোকান আছে। এত দোকান ওরা কিভাবে খুঁজে বের করবে? তবুও মিশন কমপ্লিট তো করতেই হবে। দুজনে নেমে পড়ে কাজে। এদিকে অ্যানাকন্ডা এসেছে এখানে। তার আজকে মেমোরি লাগবে, কারণ আজকের এই মিশনটা হবে নিলয়ের জন্য শেষ দিন। কারণ নিলয়কে পাঠাতে হবে অনেকগুলো ভয়েস। এখন শহরের বাইরে আছে, লোকেশনে সেটাই দেখিয়েছিল, কিন্তু নিলয় কোথায় যেন গিয়েছিল। একটা সেটআপ রুম ছিল। এরপরে হুট করেই লোকেশন চেঞ্জ হয়। নিলয় ঢাকার বাইরে দেখায়, কিন্তু অ্যানাকন্ডা জানে না সেখানে একটা ফেক লোকেশন চিপ লাগানো হয়েছে। অ্যানাকন্ডা 5টা মেমোরি কার্ড কিনে নিয়ে যায়। অর্করা খুঁজতে খুঁজতে জনতা ইলেকট্রিকের দোকানে আসলো। রোমিওদের অবস্থা খারাপ। কি চাই ভাই? মেমোরি কার্ড লাগবে। মেমোরি তো ছিল, মাত্র ফুরিয়ে গেছে। একজন 5টা নিয়েছে। জানি না, সে প্রায় দিনই অনেকগুলো করে মেমোরি কার্ড কিনে নিয়ে যায়। মানে? আমরা সিআইডি, এই যে কার্ড। স্যার, আমি কিছু করিনি। হ্যাঁ, আমার দোকানেই আছে, ওই যে দেখুন। আচ্ছা, দেখি ফুটেজ। গত 1-1.5 মাসের সবগুলো ফুটেজ চেক করতে হবে। দেখে জানাবি কোনো ব্যক্তি মেমোরি কিনতে আসে কিনা। ঠিক আছে স্যার। তিনজনেই মনিটরের সামনে বসেছে। সিয়াম সিনগুলো কাট করে দেখতে থাকে, কারণ দোকানই জানিয়েছে সে কখন কখন আসে। মাসখানেকের ভিতরে 3বার এসেছে। দোকানি বলে, স্যার, এই লোকটা, এই যে উনি আসে, অনেকগুলো মেমোরি কিনে নিয়ে যায়। স্যার, আমি কিছু জানি না আর। হ্যাঁ, থানায় চালান করে দিতে হবে এটারে। ঠিক আছে স্যার। ওরা সিসি ক্যামেরার ফুটেজ কালেক্ট করে নিয়ে আসে। বেশি কষ্ট করতে হয়নি ওদের। নিলয় নতুন নাম্বার ম্যানেজ করে। সবকিছু জানিয়ে দেয় মাসুমা সিয়াম। সাথে সিসিটিভি ফুটেজও আছে। শুভ্রকে কল দেয় নিলয়। শুভ্র বলে, তোমাকে যে লোকেশন দিয়েছিলাম খুঁজে পেলে? জি স্যার, পেয়েছি। এটা একটা বন্ধ পাবলিক টয়লেট, কিন্তু এর ভিতরে আসল রহস্য। বুঝে গিয়েছি। আচ্ছা, আজকে রাতেই মিশনে যাব। নিলয় ফোন কেটে দেয়। সময় পেরিয়ে যায়। অ্যানাকন্ডা অনেকগুলো বোম বানিয়ে ফেলেছে। এবার পালা শিশু পার্কে গিয়ে বোম ব্লাস্ট করানোর। নিলয় জানে না অ্যানাকন্ডা প্ল্যান কি। আবার অ্যানাকন্ডাও জানে না নিলয় তাকে চিনে ফেলেছে। নিলয় অফিসে বসে আছে। দারোয়ান আসে। একটা পুতুল দিয়ে যায় দারোয়ান। সেখানে একটা কাগজে লেখা, মিস্টার অফিসার, সময় হয়ে এসেছে গেমসটা শেষ করার। আজকে আমার ডে, কালকেও আমার ডে, তবে কালকে হবে তোমার জন্য শেষ দিন। আমি কে সেটা খুঁজে পাবে না কখনো, তাই গেমটা হার মেনে নাও। বিদায় অফিসার। বুম। বিকেল হয়েছে। হঠাৎই খবরে আসে শিশু পার্কে বোম ব্লাস্ট করানো হয়েছে। নিলয়ের কাছে সবার আগে খবর এসেছে। নিলয় বুঝতে পারেনি অ্যানাকন্ডা এরকম একটা প্ল্যান করবে। নিলয় জানে এরপরে ওর পালা। নিলয় সব অফিসারদেরকে সেখানে চলে যেতে বলে। তারপর পুতুলের আওয়াজটা শুনতে পায় নিলয়। নিলয়, তুমি আমার থেকে অনেক ছোট। ছোট কেন বলেছি জানো? কারণ তুমি আসলে রহস্যর জগতে এখনো বাচ্চা। তোমাকে নিয়ে খেলা মজা নেই। তুমি একদমই বোকা আর হাদারাম। শুধু গায়ে শক্তি আছে, কিন্তু তুমি খেলতে পারো না। তোমার সময় শুরু হয়ে গেছে। নিলয় মুচকি হাসলো। সিয়ামকে মেসেজে জানিয়ে দেয় কি করতে হবে। সিয়াম অ্যানাকন্ডার ফোনে একটা মেসেজ দেয়। অ্যানাকন্ডা রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট জ্বালিয়েছে। মেসেজ আসতেই সিন করে। সেখানে লেখা দেখতে পায়, তোমার আসল নাম্বার এটাই তো? পারলে তুমি আমার লোকেশন খুঁজে বের করো বাচ্চা। তোমার অফিস একটি বাথরুমের রুমের মতো বানানো, তাই না? চাইলে সেটা বোম দিয়ে উড়িয়ে দিতে পারি। তোমার কি মনে হয় আমি জানি না তুমি কে? এই হ্যাকারের লুকোচুরিতে তুমি বাচ্চা, আমি না। মাইন্ড গেম তুমি খেলোনি, তোমাকে খেলানো হয়েছে। তোমার বাবার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। কাউন্টডাউন আমার জন্য নয়, বরং তোমার জন্য শুরু হলো। তুমি ঠিক করো আমি তোমার ঠিকানায় আসবো নাকি তুমি আমার ঠিকানাতে আসবে। সিদ্ধান্ত তোমার। তবে আর লুকোচুরি নয়। তোমার লোকেশন আমি আরও 2 দিন আগেই
ট্র্যাক করে ফেলেছি। এবার তুমি জানো কি করবে। সিদ্ধান্ত তোর, কাজ আমার। নিলয়ের মেসেজটা পড়ে অ্যানাকন্ডার হাত পা কাঁপছে। সে বুঝতে পারে না তার এমন সিক্রেট কিভাবে ফাঁস হলো। নিলয়কে সে বা সরাসরি মেরে ফেলবে। তাই ওর লোকেদেরকে সবাইকে ডেকেছে একটা বিল্ডিং এ। অ্যানাকন্ডা মেসেজ দেয়, ঠিক আছে, চলে আসো। শহরের মাঝে যে ভাঙা বিল্ডিং এর 6 তলায়, সেখানেই দেখা হবে। সময় মাত্র 1 ঘন্টা। নিলয় হাসতে থাকে। অ্যানাকন্ডা আগের থেকে সেখানে গিয়েছে। নিলয় সেটা জানে। নিলয় রেডি হয়। বহু বছর পর সে হ্যাকার স্যুট পরে নিল। পিছনে কে যেন একটা এসে দাঁড়িয়েছে। এই মিশনে আর্মি ফোর্স নেবে না সে, নিলয়ের পার্সোনাল মিশন। নিলয় ঘুরে তাকিয়ে দেখে ফাহি এসে দাঁড়িয়েছে। নিলয় ফাহিকে দেখে বলে, তুমি এই রুমে? কোথায় যাচ্ছে এত রাতে? এক শিকারীকে ধরতে। সে নিজেকে বড় শিকারী মনে করে, কিন্তু সে রাস্তার একটা কুকুর ছাড়া কিছুই না। কি বলছো এসব? তোমাকে মাঝে মাঝে অনেক ভয় হয় আমার। তোমাকে নিয়ে হুমকির চিঠি দেখলে না গা শিউরে ওঠে। কি হবে তোমার? তোমার সাথে বিয়ে হবে দ্রুত, অপেক্ষা করিও। কিন্তু যাচ্ছ কোথায়? ওটা জাহান্নাম ছাড়া কিছুই না। বাই। নিলয় রুম থেকে বের হয়। সিয়াম আর মাশরুম সব রেডি করে নিয়েছে। নিলয় একটা বাইকে করে সোজা চলে আসে সেই বিল্ডিং এ। নিলয়ের মুখে মাস্ক। নিলয় বাইক রেখে হেঁটে হেঁটে 6 তলায় আসলো। চারপাশে কালো পোশাক পরা সব গার্ডেরা দাঁড়িয়ে আছে। নিলয় আসতেই কয়েকজন এসে নিলয়কে চেক করে। নিলয়ের চোখ দুটো দেখা যাচ্ছে। নিলয় থেকে কয়েকটা পিস্তল পায় ওরা। নিলয়কে একটা চেয়ারে বসতে বলে। অ্যানাকন্ডা আসলো। নিলয়ের দিকে তাকিয়ে এসে অবাক হয়, কারণ তার গায়ে যে পোশাক, সেই পোশাকের উপরে লেখা ডার্ক হারকিউলিস। অ্যানাকন্ডা ভয় পায়, কারণ নিলয়কে যতটুকু না চেনে সে, তার থেকে বেশি চেনে হারকিউলিসকে। কারণ ডার্ক ওয়েবে হারকিউলিস একটা আতঙ্কের নাম। তার মানে নিলয় হারকিউলিস। অ্যানাকন্ডা চেয়ারে বসলো। নিলয় বউ বসলো। অ্যানাকন্ডা বলে, এখন বুঝতে পেরেছি তুমি আমাকে কিভাবে ট্র্যাক করেছিস। কারণ তুই নিজেই হ্যাকার। অনেকগুলো প্রশ্ন তোর ভিতরে, তাই না? তোর ভয়েস এমন কেন মনে হচ্ছে? মুখে মাস্ক। কি দরকার মাস্ক পরার? কারণ তোকে মারতে আমার মাস্ক খোলার দরকারও পড়বে না। আমার মা বাবা বোনকে মেরেছিস, তোকে আমি মেরে ফেলবো। মশা যখন মরতে চায় তখন সে রক্ত খেয়ে বসে আর উঠতে পারে না। সে চায় তাকে মারি। তোকে এখানে ডেকেছি মারতে, কারণ তুই আমার বাবাকে মেরেছিলি। এজন্য আমিও তোর বাবাকে, তোর পরিবারকে মেরেছি। শত্রুতা শেষ হওয়ার দরকার ছিল। তোর মুখে মাস্ক কেন? আমি তো জানি তুই কে। মাস্ক খোলা যাবে না। দেখ, তোর বাবা নিজেই নিজের মৃত্যু ডেকে এনেছিল। সে ছিল একজন ড্রাগস ডিলার। ওর টাকা হাতিয়ে নিয়েছিল প্রায় 100 কোটি। কিন্তু সেটা তুই নিজেই জানিস কিভাবে? আমি তো জেনেছিলাম নিলয়ও হ্যাকার করেছে। গাধা, সেই হ্যাকারটা তো আমি নিজেই। হ্যাক করেছে এসব? ও, তার মানে তুই সব কিছুই করেছিস। আমার বাবা তোর কোনো ক্ষতি করেনি। অ্যানাকন্ডার কথা শুনে নিলয় জোরে হাসি দেয়। ওর হাসির শব্দ শুনে অ্যানাকন্ডা অবাক হলো। নিলয় হাসতে হাসতে বলে, আর্মির মেজর। যখন আমরা প্রথমবার বর্ডার থেকে ড্রাগ আটকে ছিলাম, সেদিন উনি হুট করে আমাদের সবার প্রমোশন দেয়। ঘটনা কি? তারপর উনি আমাদেরকে আকাশের বাবার কাছে মিশনে পাঠায়, কারণ সে চেয়েছিল মেরে ফেলতে আমাদের। পারিনি, আমরা জিতে এসেছিলাম। তোর বাবা আমাদের সবাইকে ক্রসফায়ার করে মারতে চেয়েছিল, পারিনি সেখানেও। তারপর আর কি, তোর বাবাকে মারতে বাধ্য হই। তারপর আমি হয়ে যাই আর্মির মেজর। কিন্তু তোকে আর বাঁচিয়ে রাখবো না, ভয়েস। অ্যানাকন্ডা কথাটা বলার সাথে সাথেই নিলয়কে সে 3 জন মারতে থাকে। নিলয় জুতোর ভিতর থেকে চাকু বের করে 3 জনকে মারতে থাকে। অ্যানাকন্ডার কাছে আসতে যায়। ঠিক তখনই অ্যানাকন্ডা একটা সুইচে চাপ দেয়। তখনই নিলয়ের চেয়ারে থাকা বোমটা ব্লাস্ট হয়। নিলয় ছিটকে দূরে পড়লো। অ্যানাকন্ডা দৌড়ে যায়। নিলয়ের দিকে তাকিয়ে বলে, শালা, আমার বাবাকে মেরেছিলি ব্ল্যাকমেল করে? আমি জানি না ভেবেছিস গল্প কত বানাবি। আমি জানি আমার বাবা পার্সোনাল বিষয় হ্যাক করে তাকে ব্ল্যাকমেল করে চাকরি নিয়েছিলি, যা আমার বাবাকে গিয়ে বললি। আমি প্রতিশোধ নিয়েছি।
অ্যানাকন্ডা উঠে দাঁড়ায়। কোমর থেকে একটা পিস্তল বের করে পিস্তলে যতগুলো গুলি ছিল নিলয়ের বুকে সবকটা গুলি শুট করে দেয়। নিলয় কয়েক সেকেন্ডের ভিতরেই মারা যায়। অ্যানাকন্ডা চেয়ারে এসে বসলো, সিগারেট জ্বালিয়ে দেখতে পায় অনেকগুলো ধোঁয়ার বোম এসে ওখানে ওর সামনে পড়ে। অ্যানাকন্ডা ভয় পায়, ভয়ে চিৎকার করতে যাবে, কিন্তু সে কিছু টের পায় না। 2 মিনিটের ভিতরেই ধোঁয়াগুলো সব সরে যেতে থাকে। একটা চেয়ারে নিলয় বসে আছে, ওর লোকগুলো মরে পড়ে আছে। অ্যানাকন্ডা ভয়ে উঠে দাঁড়ায়। এখনই টিকটিক করে শব্দ হয়। সে আবারও বসে চেয়ারে। অ্যানাকন্ডা বলে, নি নিলয়, তুই বেঁচে আসিস? তোকে তো আমি মেরে ফেললাম। নিলয় হাসতে হাসতে মুখের উপর থেকে মাস্কটা খোলে, তারপর ইশারা করে সিয়ামকে আগের নিলয়ের উপরে মাস্কটা সরাতে। নিলয়ের কথা মতো মাস্কটা সরায় সিয়াম। অ্যানাকন্ডা দেখতে পায় এটা তারই অ্যাসিস্ট্যান্ট। নিলয় হাসতে হাসতে বলে, কি খবর মিহান? ভেবেছিস তোকে চিনতে পারবো না? তোকে তো অনেক আগেই চিনতে পেরেছিলাম। তোর বাবা অপকর্ম করেছিল, তাকে বলেছিলাম আমার একটা চাকরির প্রয়োজন। ও তার আগে বলি, তোর বাবা মেজর সিরাজ ছিল আর্মির প্রধান জেনারেল, কিন্তু সে হ্যাকার খুঁজছিল। তিনি বিডির বড় ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেবার জন্য এমন প্ল্যান করেছিল। আমাদের নিজেদের সেভের জন্য যখন একটা চাকরির দরকার পড়ে তখন তার কাছে বলেছিলাম একটা চাকরি দিতে। তোর বাবা আমাদেরকে চিনতেই পারে না, বলে এসবের প্রয়োজন নেই। পরে আর কি তিনি বিশ্বাসঘাতকতা করলো, আমরাও তার সাথে সেম গেমটাই খেললাম। এরপর তাকে মেরে ফেলতে বাধ্য হই, কারণ সে আমাদের সব কিছু সবাইকে জানাতে চেয়েছিল। তাকে বলেছিলাম কোনো ক্ষতি আমরা করব না, কিন্তু তার বাবা শোনেনি। আন্ডারওয়ার্ল্ডে আমাদের মারার জন্য তিনি টাকা লাগিয়েছিল, কিন্তু যাদেরকে টাকা দিয়েছিল তাদের সব কিছু হ্যাক করে তোর বাবাকে মারি। কিন্তু তুই সব জানলি কিভাবে? তোর কথা তো কখনো জানিনি। ওনার কোনো ছেলে আছে সেটা জানতে পারিনি কখনো, আর তুই যে ওনার ছেলে কখনো তা বুঝতে পারিনি। মিহান হাসে নিলয়ের কথা শুনে, কারণ মিহানই ছিল নিলয়ের অ্যাসিস্ট্যান্ট মেজর। মিহানি হলো জেনারেল সিরাজের ছেলে। সিরাজ যখন মারা যাবে তার আগেই সবকিছু ভিডিও করে রাখে তার রুমে। এরপরে সেই ভিডিও মিহান খুঁজে পায়, তারপরে নিলয়কে মারার প্ল্যান করে। হারুনের লোকদেরকে টাকা দিয়ে নিলয়ের বাড়িতে বোম সেট করে মিহান বলে, আমি তোর মা বাবাকে মেরেছি, তোর বোনকেও মেরেছি, গেম ওভার। কিন্তু আমার সাথে ভালোই গেম খেলেছিস। আমি হলাম হ্যাকার, এখন আর্মি জেনারেল মেজর। ভুল জায়গাতে হাত দিয়েছিলি, যা উপরে তোর বাবাকে বলে দিবি নিলয় পাঠিয়েছে। তারপরে নিলয় গুলি করে মিহানকে। নিলয়ের মিশন শেষ। নিলয় সেখান থেকে চলে আসে। তারপর 10 পর্যন্ত গুনতেই বিল্ডিং এ বোম ব্লাস্ট হয়। নিলয় সাংবাদিকদের সম্মেলনে আসলো, তারপরে বোম ব্লাস্টকারীদের কথা বলতে শুরু করলো। নিলয় বলে, সে ছিল একজন ভিনদেশী। কালকে তার সাথে আমার টিমের গোলাগুলি হয়। সে নিজের বোমে নিজেই ব্লাস্ট হয়ে মরে গেছে। নিলয় ফাহির কাছে আসলো। নিলয় বলে, এখন আর কোনো ভয় নেই, তোমাকে বিয়ে করতে পারবো। চলো তাহলে বিয়ে করি। ফাহির কথা শুনে নিলয় মুচকি হাসলো। দুজনেই গ্রামের বাড়ির দিকে রওনা দেয়। পিছনে কতগুলো সিকিউরিটি গার্ডের গাড়ি। গ্রামেই নিলয় আর ফাহির বিয়ে হবে।